আমরা যদি ইনকাম ট্যাক্স অ্যাক্টের আলোকে কথা বলি তাহলে আমাদের সাধারণত হচ্ছে 7 হেড অফ ইনকাম, মানে 7টা হেড হচ্ছে আমাদের ইনকাম গুলো ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনকামের পরিমাণ হেডটা হচ্ছে আরো বেশ কয়েকটা এক্সট্রা আছে, যেমন এগুলো হচ্ছে মেজর হেড: ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইন, ফিনান্সিয়াল অ্যাসেট বা আদার অ্যাসেট। এর বাইরে আমাদের আরো কতগুলো হেড ইনকাম থাকে, যেমন এখানে বলা হচ্ছে ইনকাম ফ্রম ফলোইং সোর্সেস, যেমন এজ এ পার্টনার, এই যে মেম্বার অফ এওপি মানে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এটা অনেকটা হচ্ছে ফার্মের মতো। তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে যদি আমরা ইনকাম করি, সেটা অনেকে বলে থাকে যে বাংলাদেশের বাইরে থেকে ইনকাম করলে সেটা রেমিটেন্স, রেমিটেন্স সেটা ট্যাক্স দিতে হয় না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এরকম না। কারণ রেমিটেন্সের অ্যাক্ট অনুসারে বা সিস্টেম অনুসারে যারা হচ্ছে প্রবাসী, বাংলাদেশের মানুষ যারা চাকরি বাকরি করে, তারা যে ইনকামটা বাংলাদেশে পাঠায় সেটা হচ্ছে রেমিটেন্স হয়। আর রেমিটেন্স হইতে গেলে এটা অবশ্যই বৈধ চ্যানেল, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে হচ্ছে এটা আসতে হবে। যদি ব্যাংকিং চ্যানেলে না আসে তাহলে সেটা রেমিটেন্স হিসাবে কাউন্ট হবে না। তো দেখা যায় ষষ্ঠ সিরিয়াল অনুসারে ওরাই কেবল যারা হচ্ছে প্রবাসী হিসেবে আছে তাদের ইনকামটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড। যদি এরকম হেডিং থাকে আমাদের, তখন হচ্ছে আমাদের ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এইটাকে আমাদের ইয়েস দিতে হবে। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, ট্যাক্স থেকে কোনোটা এক্সাম্পশন আছে কিনা, তখন আমরা যদি ইয়েস দেই তখন দেখা যায় এই হেডটা আমাকে ওপেনিং হবে। আর নো দেওয়া মানে হচ্ছে এরকম কিছু নাই। তারপর হচ্ছে ইনকাম আর্ন বাই দ্য স্পার্স মাইনর চাইল্ড, এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে। গত আমার সেকেন্ড ব্যাচের, ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট এরকম ছিল। তো দেখা যায় মাইনর যারা, তার দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু তার কোনো ঠিক নাই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে, কিভাবে করবে। তখন দেখা যায় তার মায়ের সাথে সে মার্চ করে সাবমিট করে। তো মায়ের সাথে যদি মার্চ করে, এখানে বেশ কয়েকটা জিনিসের সমস্যা ফেস করতে হচ্ছিল। যেমন সেটা হচ্ছে তার যেহেতু ব্যাংক ইন্টারেস্ট আছে, সেটার একটা ক্রেডিট নেওয়ার ব্যাপার আছে। ক্রেডিট নিতে গেলে দেখা যায় ওই ব্যক্তির অ্যাকাউন্টটাকে নিয়ে আসতে পারে না। যেহেতু আমরা জানি ট্যাক্স পেয়ারের অ্যাকাউন্ট গুলো যদি ব্যাংকের ডিটেলসটা যদি দেওয়া হয় তখন যে সহজভাবে আসে। তো এরকম নানা প্রতিবন্ধকতা মধ্যে দিয়ে ডে বাই ডে দেখা যায় এই সফটওয়্যারটা, মানে যেটাকে আমরা ওয়েবসাইট বলি, অনেক বেশি ডেভেলপ হচ্ছে। যেমন আরেকটা আলোচনা ছিল এআইটি নিয়ে, মানে এআইটি অ্যাডজাস্টমেন্ট, এটা রিসেন্টলি হচ্ছে এড করে দিছে। যে দেখা যায় গত আমাকে একজন কল দিছিল যে ভাই কোনোভাবে ব্যাটের, যে উনারা ব্যাটের রিটার্নের যে এআইটি গুলো নিছে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ এসআই কুডাতে আমরা প্রবাবল যে কারণগুলো মনে করলাম যে ই রিটার্নের সিস্টেমে যেহেতু এসআই কুডা ইন করছে, ভ্যাটেও দেখা যায় একটা প্রবলেম হইতে পারে, সেটা হয়তো বাগ ফিক্সিং করলে এটা সলভ হয়ে যাবে। তো আস্তে আস্তে সবগুলো দেখা যাচ্ছে অটোমেটেড হচ্ছে, আর জিনিসগুলো হচ্ছে সহজ হচ্ছে। আরো একটা মজার ব্যাপার দেখতে পাই, সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে মনে করেন 173 যারা হচ্ছে রিটার্নের সাথে ট্যাক্সটা দেয়, মানে একদম ফাইনালি যে ট্যাক্সটা বকেয়া থাকে সেটা দিয়ে যখন আমরা রিটার্নটা সাবমিট করি, তো তখন দেখা যায় যদি আমরা কোনো কারণে 173 সিলেকশন করে এ চালানটা না করি, তখন দেখা যায় এটাকেও, এই চালানে যখন আমরা ক্লেম করব, আমরা পরে দেখাবো, তখন দেখা যায় সেইটাকে অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করে না, তখন এরকম নানা ধরনের প্রবলেম দেখা যায়, কারণ সবগুলো হেডিং আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের একদম মোস্ট কমন, আমরা যদি সবগুলো হেডই রাখবো, দেখবো কোন কোন হেডের কি অবস্থা। আমাদের 7টা হেড যেগুলো আছে সবগুলো হেডকে আমরা সিলেকশন করি। আবার দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা হচ্ছে খুবই এক্সপার্ট বা ভালো জানে ট্যাক্সে, তো তাদের ক্ষেত্রে যে ভলান্টিয়ার ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল। তো এখানে আপনার যদি মনে হয় কোনো কারণে প্রিভিয়াস ইয়ারে অথবা কোনো আগের বছরে ইনকাম দেখানো হয় নাই, তো সেক্ষেত্রে হচ্ছে এই অপশনটা রাখছে যে আপনি ভলান্টিয়ার ডিসক্লোজার। তো এটাকে সর্বশেষ এডিশন করে খুব সহজ করছে, কারণ আপনার আয় যেটা হাইড করছেন সেটার উপর রেগুলার ইনকামের সাথে এড করে ট্যাক্স দিবেন, তারপর হচ্ছে 10% ফাইন দিবেন, তাহলে আপনার এটা বৈধ হয়ে গেল, মানে ট্যাক্স অ্যাক্ট অনুসারে বৈধ হয়ে গেল। কিন্তু আগে এটা অনেক জটিল ছিল, অনেক বেশি একটা ঝামেলা ছিল, এটা আস্তে আস্তে সহজ হয়েছে এবার মনে হয়। তো আমি এখানে একটা অপশন ক্রিয়েট করে রাখলাম যে আমি ভলান্টিয়ার ডিসক্লোজার ইনকামও আমার আছে। তাহলে আমি সবগুলো সিলেকশন করে সামনে গেলাম। তো আমাকে প্রথম হচ্ছে আমাকে দেখাচ্ছে যে আমি সিটি কর্পোরেশন, এটা দেখা যায় এই সর্বশেষ আমরা এই বছর যে রিটার্ন গুলো সাবমিট করতেছি সেখানে মিনিমাম ট্যাক্স ডিটারমিনেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দেখা যায় সামনের বার যেহেতু মিনিমাম ট্যাক্স ক্রাইটেরিয়া চেঞ্জ, কারণ সবার জন্যই সমান, আর যারা প্রথমবার রিটার্ন দিবে তাদের জন্য কম। তো সেই হিসাবে এই জিনিসটা তেমন গুরুত্বপূর্ণ হবে না, তবে আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনি একটা সিলেকশন দিতে পারেন।
তো তারপর হচ্ছে আমাদের ওয়ারন মানে যারা গ্যাজেটের ফ্রিডম ফাইটার যদি থাকে, তারপর পার্সোনাল ডিসেবিলিটি, ক্লেম বেনিফিট, প্যারেন্ট লিগাল গার্ডিয়ান, এইগুলো কেন দিছে? কারণ আমরা জানি আমরা যে ইনকাম থেকে এক্সাম্পশন গুলো পাই, এটা তারপর হচ্ছে আমরা টোটাল ইনকাম ক্যালকুলেশন করার পর সেখান থেকে দেখা যায় আমরা একটা এক্সাম্পশন পাই, যেমন কত 3.5 লাখ টাকা হোক অথবা 3,75,000 হোক, পার্সন অনুসারে বেরি করে। তো এটার পরও যদি দেখা যায় কেউ ফ্রিডম ফাইটার হয়ে থাকে অথবা ডিসেবিলিটি থাকে, তারা কিন্তু আরো বেশি রেটে ইনকাম ট্যাক্সটা ছাড় পায়। তাই যখন আমরা এগুলো সিলেকশন করব, তখন দেখা যায় আমাকে আরো বেশি রেটে হচ্ছে আমাকে ছাড় দিবে। যেমন প্রথম হচ্ছে পার্সোনাল ডিসেবিলিটি। তো ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে এইটার জন্য আমরা এক্সট্রা করে দেখা যায় প্রতি বাচ্চার জন্য মানে পার্সোনালের জন্য 50,000 টাকা এরকম করে এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। তো এরকম থাকলে সেটা অবশ্যই সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে রিবেট সিলেকশন। তো রিবেটের ক্ষেত্রে যদি মনে হয় আমার কোনো রিবেট আছে, তাহলে আমি অবশ্যই ইয়েস নিব। আর যদি না থাকে তাহলে নো নিব। এতে কি হয়, কারণ আমি যখন ইয়েস সিলেকশন করে সামনে প্রসিড হবো, আমি যদি কোনো কারণে আমার রিবেট না থাকে, যেহেতু বাই ডিফল্ট হচ্ছে ইয়েস সিলেকশন করা, যদি না থাকে তাহলে পরের পেজে আমাকে যাইতে দেয় না, মানে ঝামেলা ক্রিয়েট হয়। তাই আমরা এটা চেক করে নিব যে আমার রিবেট আছে কিনা। যদি থাকে ইয়েস দিব, আর না থাকলে নো দিব। তারপর এখানে হচ্ছে IT10B। আমরা জানি IT10B ম্যান্ডেটরি হওয়ার কতগুলো শর্ত আছে। এর মধ্যে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে যে ব্যক্তি রিটার্ন সাবমিট করবে তার হচ্ছে গ্রস ওয়েল যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই 50 লাখ টাকার থেকে বেশি হইতে হবে। যদি এটা ইয়াস হয় তাহলে IT10B তার জন্য ম্যান্ডেটরি। অথবা তার যদি একটা নিজের নামে একটা গাড়ি থাকে, সেটাও যদি একটা গাড়ি 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 2 কোটি এরকম বিভিন্ন ধরনের হইতে পারে, তার জন্য হচ্ছে এই ক্রাইটেরিয়াটা ইয়েস লাগবে। তারপর হচ্ছে ওন অফশোর প্রপার্টি। অফশোর মানে বিদেশে। বিদেশে যদি কোনো ইনকাম থাকে, সম্পদ থাকে, তাহলে এটা অবশ্যই আমাদের ডিসক্লোজ করতে হবে। তখন আমাদের ইয়েস দিতে হবে। তারপর শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে কোম্পানি। শেয়ার হোল্ডার ডিরেক্টর যদি থাকে, স্বাভাবিকভাবে আমরা যদি এই নেচারটা দেখি, বিজনেসে যারা হচ্ছে কোনো কোম্পানি শেয়ার হোল্ডিং করে, তাদের দেখা যায় ইনকামের পরিমাণটা বা ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক বেশি থাকে, সেটা অনেক হইতে পারে। তার জন্য এটাকে ওনাদের জন্য ম্যান্ডেটরি করছে। অথবা আমাদের জন্য কোনো হাউস প্রপার্টি থাকে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এই IT10B যেটাকে হচ্ছে এসেট এবং লাইবিলিটি। আমাদের এসেট এবং লাইবিলিটি আমরা পরে যখন দেখব, তখন দেখব যে অ্যাকাউন্টিং এ যখন এফএসএ আমরা করি, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টে, তখন হচ্ছে আমাদের অ্যাসেট লাইবিলিটি ক্রাইটেরিয়াটা কি হয়। তারপর হচ্ছে যদি আমাদের এখানে অ্যাসেট এবং লাইবিলিটিস এর পরিমাণটা কি হয় পরের সেকশনগুলো দেখতে, আমরা এগুলোকে সিলেকশন করলাম দুই একটা দেখানোর জন্য শুধু। দেওয়ার পর দেখতে পাইলাম আমাদের এখানে সব হেডে ইনকাম দেখাচ্ছে। মানে এত সবগুলা হেডের ইনকাম যেগুলো আমরা সিলেকশন করছি, সবগুলা এখানে একটা একটা করে আমাকে ইনপুট দিতে হবে। যে প্রথম হচ্ছে আমরা এমপ্লয়মেন্ট টাইপ। এখানে আবার অনেকগুলো প্রশ্ন থাকে যে সারা হচ্ছে একদম সরকারি পে স্কেল, মানে যাদেরকে রেভিনিউ রাজস্ব খাতে বেতন দেওয়া হয়, তাদের স্যালারিটা সাধারণত আইবাস প্লাস প্লাসে হয়। আর যাদেরকে হচ্ছে আইবাস প্লাস প্লাসে দেওয়া হয় না, মানে একদম পিওর রেভিনিউ না, তাদেরটা দেখা যায় গভর্নমেন্ট পে স্কেল মেনটেন করে, কিন্তু তারা আইবাস প্লাস প্লাসে দেয় না। তারপর আমাদের 2 নাম্বারটা সিলেকশন করতে হবে। এছাড়া যদি আমাদের অন্যান্য যারা আছে, কর্পোরেট লাইফ প্রাইভেট যারা আছে, তাদের ক্ষেত্রে সিলেকশন হচ্ছে প্রাইভেট আর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটা সিলেকশন করতে হবে। তারপর স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। যদি আমাদের কোনো ইনকাম রিডিউস ট্যাক্স রেটে থাকে এসআরও দ্বারা, তখন হচ্ছে আমাদের এটা সিলেকশন করতে হবে। সচরাচর আমরা এটা তেমন দেখি না, আমরা হয়তো এইটাই অনেক বেশি বেশি দেখি কর্পোরেট লাইফ। তো তারপর হচ্ছে এখানে আমরা যদি আমরা এখানে সিলেকশন করি নেম অফ দ্য এমপ্লয়ার, যে এমপ্লয়ার আমরা ডিটেলসটা দিতে হচ্ছে। তারপর যদি আমরা চিন্তা করি যে তার ডেজিগনেশনটা কি হইতে পারে, অনেক ধরনের ডেজিগনেশন হইতে পারে, আমরা একটা যদি সিলেকশন করি, অথবা শেয়ার হোল্ডার ডিরেক্টর। এখানে কিন্তু সর্বশেষ একটা এডিশন ছিল, আগে শেয়ার হোল্ডারদের জন্য আলাদা করে ট্যাক্সের বিধান ছিল, মানে স্ল্যাব ছিল, মানে আলাদা করে যেমন 10% করে টিডিএস দিতে হইতো তাদের ইনকামের উপর। পরবর্তী দেখা যায় এটা কারেকশন করে নিয়ে আসছে, তারাও যেটা পায় প্রতিষ্ঠান থেকে সেটাও দেখা যায় স্যালারি হিসেবে কাউন্ট হবে। তার জন্য দেখা যায় এখানেও আমাদের অপশনটা রয়ে গেছে। তারপর হচ্ছে এখানে বেসিক স্যালারি, যে যে জিনিসগুলো আছে যা যা দরকার, আমরা হাউস রেন্ট, এখানে অনেক ধরনের হেডিং আছে, আমরা এখান থেকে হচ্ছে সিলেকশন করে ফেলতে পারি আমাদের প্রয়োজন মতো। যা যা লাগে এগুলো সব হচ্ছে স্যালারি সার্টিফিকেটের মধ্যেই পাওয়া যায়।
তো স্যালারি সার্টিফিকেট থেকে জাস্ট আমরা নিয়ে অথবা অনেক কোম্পানির আদার্স পলিসিও থাকে জাস্ট আমাদের এখানে দিতে হবে। তো তারপর হচ্ছে আমরা এখানে যদি আমার কোনো হেডিং না মেলে, এগুলো হচ্ছে মোস্ট কমন। এই হেডিং গুলা আপনার হচ্ছে যদি উইথহোল্ডিং রিটার্ন সাবমিট করেন কোম্পানির ক্ষেত্রে, তখন দেখবেন যেখানে বছরে আমরা যখন প্রতিবার শিডিউল সি বলি, মানে শিডিউলের যে স্যালারি ডিটেলসটা দিতে হয়, ওখানে কিন্তু এই ধরনের ভাবেই ব্রেকডাউনটা থাকে। প্রথমে বেসিক স্যালারি, তারপর হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ফেস্টিভ্যাল। তো এরকম ক্রাইটেরিয়াতেই দেখা যায় তাদেরকে স্যালারিটা থাকে। যদি এর বাইরেও আমাদের কোনো কিছু সিলেকশন করতে হয়, যেমন অনেক সময় বকেয়া স্যালারি থাকে অথবা এডুকেশন অ্যালাউন্স, তো বিভিন্ন ধরনের যে থাকে। এখানে আরো একটা জিনিস থাকে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা জানি যে দুইজনের ব্যক্তি প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে থাকে, যে হচ্ছে ট্যাক্স পেয়ার তিনিও টাকা দেয়। আর সেই সাথে হচ্ছে যারা হচ্ছে এমপ্লয়ার মানে কোম্পানির মালিক, তারও একটা পোর্শন 50-50 মানে শেয়ার করে। তো সেই হিসাবে আমাদের পোর্শন যেটা, এটা তো অবশ্যই স্যালারি কাউন্ট হয়েছে। তারপর হচ্ছে এমপ্লয়ার যে আরো আমাদেরকে মানে যতটুকু আমরা জমা দিছি সেটা আমাদেরকে শেয়ার করছে, সেটা আমার জন্য ইনকাম। তাই প্রথম হচ্ছে এটা আমাকে এখানে ইনকাম দিতে হবে। তারপর এমপ্লয়ার যতটুকু দিছে আমি যতটুকু দিছি, দুইটা মিলে হচ্ছে আমি রিবেট হিসাবে কাউন্ট হবে। তারপর এখানে আরো কয়েকটা ঝামেলার হেডিং থাকে, যেমন গ্র্যাচুইটি। যদি সরকারি চাকরিজীবী থাকে তখন দেখা যায় এক ধরনের বিধান, আর অ্যাপ্রুভ থাকলে তো এটা থেকে বেশি যেটা সমস্যা হয় না এরকম খুব কম থাকে। তাই দেখা যায় অনেকগুলো হেডিং নতুন করে দিছে, অনেকগুলো ছিল না প্রিভিয়াস, মানে ডে বাই ডে হচ্ছে আপডেট করতেছে। তারপর এই পাশে দেখেন, যদিও আমরা হেডিং গুলো নিয়ে একটা ক্লাস রাখছি সেকশনে, ওখানে আমরা ডিটেলস এক্সাম্পল সহ দেখাবো। জাস্ট আজকে এখানে এই রিটার্নে যেহেতু শেষের দিকে, তাই আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি, কারণ রিটার্ন গুলো সাবমিট করে ফেলতে হবে। তারপর যদি আমরা নন ক্যাশ বেনিফিট, যেটাকে আমরা বলি হচ্ছে কি পারকুইজিট, যদি আমরা কোনো পারকুইজিট পাই, সেক্ষেত্রে আমাদের কি কি হইতে পারে এরকম। এখানে মেজর সোর্স অফ পারকুইজিট নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকোমোডেশন। যদি আমরা পাই রেন্ট ফ্রি, মানে আমাকে একটা কোম্পানি বাসা দিছে, সেই বাসা যদি আমি থাকি, তাহলে দেখা যায় এটা আমার কি করতে হবে, আমরা যদি সিলেকশন করি তাহলে আমাকে এখানে অ্যাকোমোডেশনের ভ্যালু যেটা আছে, সেই ভ্যালুটা হচ্ছে আমাকে সিলেকশন করতে হবে। তাহলে দেখা যায় এটা যদি আমার কোনো একটা ভ্যালু পাই, যে মার্কেট ভ্যালু কত আছে সেটা আমি দিলাম। তারপর অ্যাকোমোডেশন এট কনসেশনাল রেট, যেটা হচ্ছে আহ, এটা যদি আমরা ধরি 5 লাখ টাকা, যদি আমরা এখানে ধরি যে এটা বছরে হচ্ছে ভ্যালু 5 লাখ, কিন্তু কোম্পানি বলতেছে 50% আমাকে দিতে হবে, তার মানে এখানে আমি হচ্ছে ট্যাক্স পেড দিতে হচ্ছে 2.5 লাখ। তাহলে মূলত আমি বেনিফিটটা পাচ্ছি 2.5 লাখ টাকা এক্সট্রা পাচ্ছি। তারপর হচ্ছে কোনো কার ফ্যাসিলিটি যদি আমরা নিতে চাই, এখানে অনেকগুলো কারের সিসি অনুসারে বেরি করে। তো যখন কার অনুসারে নিব, সেটারও কিন্তু আমাদের একটা বেনিফিট অ্যাড হবে, অথবা অন্য যে কোনো বেনিফিট। অনেক সময় পারফরমেন্স বোনাস হয়, সেলস ইনসেন্টিভ হয়, বিভিন্ন ধরনের বেনিফিট যাই হোক, সবগুলো হচ্ছে এখানে আমাদের ডিটেলস উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এখানে যখন আমরা আসছি, এইটা হচ্ছে অনেকগুলা ঝামেলার সৃষ্টি করে অনেক সময়। যেমন এখানে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, কারণ সঞ্চয়পত্রকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে যারা পেনশনার, আর একটা হচ্ছে পেনশনার ছাড়া যারা আছে তারা। তারপর হচ্ছে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক। তো ইন্টারেস্ট তো প্রফিট যেটা বেশি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে এইটা, মানে আমরা যদি ব্যাংক থেকে কোনো কারণে ইন্টারেস্ট পাই সেটা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের এখানে ব্যাংক সিলেকশন করতে হচ্ছে। তারপর আমরা এটা ডিপিএস কিনা সেটা সিলেকশন করতে হচ্ছে। ব্রাঞ্চের নাম কি সেটা আমরা যদি এখানে একটা অ্যাকাউন্ট এমনি ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি কিন্তু গ্রস ইন্টারেস্ট অথবা প্রফিটটা দিবেন, অর্থাৎ টিডিএস সহ। আপনার ইনকাম থেকে যদি টিডিএস কাটে, সেটা সহই কিন্তু এখানে ইনকামটা আপনাকে দিতে হবে। আর যদি কোন রিলেটেড এক্সপেন্স বা চার্জ থাকে, যেমন সেটা হইতে পারে ইয়ারলি একটা চার্জ কাটতে পারে, অথবা যদি আদার্স কোনো চার্জ কাটে, সেটা আমরা এখানে দিব। তারপর এখানে আমরা যেহেতু যে কোনো হেডে যখনই আমরা ইনকাম দেখাবো, তখনই হচ্ছে আমাকে কি করতে হবে, প্রতিটা হেডে হচ্ছে আমাদের গ্রস ইনকামটা দেখাইতে হবে, নেট ইনকাম না। তো আমি এখানে যদি ধরি যে আমার টিডিএস আছে 5,000 টাকা, কথার কথা, এটার মানে একদম শেষে আমার এটা 5 লাখ টাকা হচ্ছে বেলো আসলো, এটা আমরা এখানে দিলাম। তো দেখা যায় আমার এরকম করে আমি একটা প্রসিড হলাম। এখানে হচ্ছে ফিল আর রিকোয়ার্ড প্রপার ভ্যালিডেশন, আমাকে এখানে ব্রাঞ্চের নাম দিতে বলছে, যে আমি দিলাম যে একটা এবিসি একটা ব্রাঞ্চ দিলাম জাস্ট প্রসিড হওয়ার জন্য।
তারপর হচ্ছে এখানে ইনকাম ফ্রম রেন্ট। জি বলেন। ভাই টিডিএসটা বাদ দিলে 5 লাখ টাকা কেমন হবে? 4,95,000 হবে না? টিডিএসটা ওখান থেকে বাদ দিলে 4,95,000 হবে না? আপনি 5 লক্ষ টাকা বসে দিচ্ছেন। টিডিএসটা ওখান থেকে আবার বাদ যাবে না? টিডিএস আমি একবার ইনক্লুড হচ্ছে করলাম। না, এটা বাদ গেছে না। এখানে বুঝেন নাই দেখছেন আপনি? ফার্স্ট? হ্যাঁ। এখানে আপনি ও দেখছেন? ও, আচ্ছা আচ্ছা। আমার তো হয় ছোট মোবাইল, ওই জন্য। বুঝছি, ঠিক আছে, ওকে, এগিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। রেন্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে হাউস প্রপার্টি আর একটা হচ্ছে হাউস প্রপার্টি ছাড়া। তো হাউস প্রপার্টিতে আমরা একটা অ্যাডভান্টেজ পাই, সেটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্সের একটা সুযোগ থাকে। আর আদার প্রপার্টিতে হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্সের কোনো সুযোগ থাকে না। তো যদি আমরা আদার্স মানে হাউস প্রপার্টি সিলেক্ট করি, সেই ক্ষেত্রে দেখা যায় এখানে আমাদের ধরলাম আমরা একটা চিটাগাং, মানে আমরা যদি মান্থলি এখানে এরিয়া অকুপাই কতটুকু এরিয়া আছে, আমরা ধরলাম 10,000 স্কোয়ার ফিট। তো সেখানে আমরা জানি যে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে কমার্শিয়াল, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে একটা পার্থক্য আছে। কিসের পার্থক্য? রিপেয়ার এন্ড মেনটেন্যান্সের একটা পার্থক্য ইস্যু থাকে। আর হাউস রেন্ট অথবা প্রপার্টি, হাউস ইনকাম অথবা প্রপার্টি ইনকাম যাই থাকুক না কেন, এগুলো অবশ্যই ডিড হইতে হবে এবং টাকাগুলো অবশ্যই ব্যাংকে নিতে হবে। যদি ব্যাংকে না নেওয়া হয়, তাহলে দেখা যায় এটা ডিসঅ্যালাউ হয়ে যেতে পারে। মানে আপনার যে ইনকামটা আসবে সেটা অবশ্যই প্রপার, স্পেশালি কোম্পানির ক্ষেত্রে অবশ্যই সেটা ব্যাংকে নেয়। কারণ যদি কোম্পানি ব্যাংকে না নেয়, তাহলে যদি পরিশোধ না করে, তাহলে দেখা যায় যে পরিশোধ করলো না তার জন্য এটা ডিসঅ্যালাউ হয়ে গেল। সেই হিসাবে হচ্ছে কোম্পানি ট্যাক্সটাকে কেটে সে কিন্তু ব্যাংকে জমা দেয়। তারপর হচ্ছে আমরা এরিয়াস রেন্টেড আউট, আমাদের যে পরিমাণ জায়গা যদি আমরা রেন্ট করতে চাই, তো আমরা ধরলাম এই পরিমাণ, আমরা রেসিডেন্সিয়াল হিসেবে রাখলাম, কমার্শিয়াল হিসেবে একটা দিলাম। রেন্ট আমরা এখানে একটা জিনিস দেখতে হবে, রেন্টাল পিরিয়ড কত মাস। আমরা যদি এখানে ধরেন একটা জিনিস আলাদা হবে, সেটা হচ্ছে আমরা যদি রেন্ট পিরিয়ডটা 12 মাস দেই, তখন সেটা বোঝানো হচ্ছে 1 বছর পূর্ণ হয়েছে। আর যদি আমরা 12 মাস দিলাম, এখানে পিরিয়ডটা 12 মাস থাকলো, কিন্তু এনুয়াল রেন্ট যদি আমরা এখানে একটু আহ, মাসের যে ডিভিশনের ব্যাপার, একটা হচ্ছে 12 মাসের জন্য যদি আমাদের রেন্ট গুলো ক্যালকুলেশন করা হয়, সেই হিসাবে তো আমাদের কোনো ভ্যাকেন্সি নেওয়ার, অ্যালাউন্স নেওয়ার কোনো সুযোগ নাই। আর যদি আমরা কোনো কারণে কম নিতে চাই, মানে 10 মাস ছিল, তাহলে এখানে ব্যালেন্সে যেটা আমাদের ভ্যাকেন্সি ছিল, এই অ্যালাউন্সটা হচ্ছে এটা কাটায় নেওয়ার সুযোগ থাকছে। তো দেখা যায় এনুয়াল রেন্টের যদি আমরা একটা ভ্যালু দেখালাম, যেটা 2,20,00,000 টাকা, যাই হোক, রেন্ট রিসিভ আমরা যে পরিমাণ রেন্ট রিসিভ করছি, এখানে যদি আমরা কম রিসিভ করি, কারণ যদি আমি এটা রেন্টাল পিরিয়ড যদি আমি এখানে 10 মাস দেই, যে আমার 10 মাস, তার মানে আমি 2 মাস কম পাইছি। 2 মাস কম পাইলে এটা যদি আমি কথার কথা ধরি যে এটা 2,20,00,000 টাকা, সেই হিসাবে এখানে ধরলাম আরেকটু ধরলাম আমরা এটা 18 লাখ টাকা। তখন দেখা যায় আমার এখানে একটা অটোমেটিক্যালি আমাদের হচ্ছে একটা ভ্যাকেন্সি অ্যালাউন্সটা হচ্ছে কাউন্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যদি আমরা আদার্স কোনো চার্জ নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে চার্জটা নিতে হবে। আমরা এখানে অ্যাড করে দিতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আহ, সেটা বাড়া হিসেবেই কাউন্ট হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা অন্যান্য কোনো রিসিপ্ট নেই, যেটা হচ্ছে রিপেয়ার মেন্টেন্স বাবদ নিতে পারি, ভাড়াটিয়ার থেকে যে কোনো ধরনের টাকা পয়সা নেই না কেন, সেটা আমাদের এখানে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি অ্যালাউন্স আমি 2 লাখ টাকা পেয়ে গেছি, কারণ আমি এখানে বলছিলাম যে আমার ইয়ারলি পাওয়ার কথা ছিল 20 লাখ টাকা, কিন্তু আমি ভ্যাকেন্সি থাকার কারণে আমি 18 লাখ টাকা পাইছি। তাহলে দেখা যায় 2 লাখ আমি ভ্যাকেন্সি অ্যালাউন্স যেটা ছিল ওটা পেয়ে গেছে। তাহলে আমার টোটাল রেন্ট চলে আসছে এটা, টোটাল নেট রেন্টও এটা চলে আসছে। এই পাশে এসে সার্ভিস চার্জ পেইড বাই দ্য ভাড়াটিয়া অথবা ইউআর, এখানে আমাদের একটু বোঝার আছে, সেটা হচ্ছে মানে ভাড়ার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হচ্ছে যৌথ অ্যাসেট থাকে। তো যদি আমাদের যৌথ মালিকানা অ্যাসেট গুলো থাকে, সেই হিসেবে আমাদের এখানে কিন্তু আমাকে দিতে হবে কি, সিলেকশন করতে হবে নো। যদি আমি নো সিলেকশন করি, তাহলে আমার কাছে আসবে যে আমি কতটুকু অংশের মালিক। যেমন আমার বাবার একটা সম্পদ যদি থাকে, সেক্ষেত্রে আমার 2 ভাই যদি থাকে, যে 2 ভাই যদি মনে করি যে আমরা দুজনে 50% 50% পাই, তো সেক্ষেত্রে আমি এখানে শেয়ার করলাম যে আমি হচ্ছে 50% পাচ্ছি। আরেকজন কত পাচ্ছে, নেম, এনআইডি অথবা টিন অফ আদার ওনার, অন্য একজন ব্যক্তি এখানে কেন নিচ্ছে টিন, নাম, এটা কারণ এই তথ্যটা অনুসারে ওর রিটার্নের ইম্প্যাক্টটা
অ্যালাইনমেন্ট করলে জানতে পারবে। কারণ আমরা আশা করতেছি সামনে যদি এরকম হয় যে বিনগুলো যদি অটোমেটেড কানেক্টেড হয়, যখন আমরা রিবেট নিব, আমরা যে ডাটাটা ইনপুট দিচ্ছি, ওই ব্যক্তিও যদি ওই ডাটাটা সিমিলার ইনপুট না দেয়, তাহলে দুজনের মধ্যেই সমস্যা হবে। তার প্রয়োজনে দুজনকে সঠিক হিসাব নিকাশ রাখতে হবে। এটাও আমি যদি বলি যে আমি আসলে 50% নিচ্ছি, আরেকজনের ডাটা দেই, ওই ব্যক্তির রিটার্নের সাথে যদি কানেকশন থাকে, তাহলে কিন্তু এটা চেক করে ফেলতে পারবে যে সে আমার সমান দেখাইছে কিনা। যদি না দেখায়, তাহলে এটা আমারটা যে 50% রিডিউস করছি, সেটা ডিজালা হয়ে আমাকে আবার ওইটার উপর রেগুলার বেসিসে ট্যাক্স দিতে হবে। তো আমি ধরলাম এখানে আমার 100%ই আছে, আমি এখানে ইয়েস দিলাম। তারপর হচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ছাড় পাই। যে আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমি যদি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকি বাড়ির জন্য, সেটা, তারপর যদি আমার ইন্টারেস্ট যদি পে করি তার জন্য, মিউনিসিপ্যালের জন্য যদি কর দিয়ে থাকি তারও ছাড় পাই। তারপর হচ্ছে যে বড় একটা ছাড়, রিপেয়ারের কালেকশন। এটার মধ্যে কিন্তু বাড়ি রিপেয়ার থেকে শুরু করে দারোয়ান যারা আছে তাদের সহ এর মধ্যে হচ্ছে আমাদের চার্জ করা। তো তারপর হচ্ছে প্রি রেন্টাল ইন্টারেস্ট পেইড অন লোন, এটা গুরুত্বপূর্ণ। যদি আমরা কোনো বিল্ডিং বানাই, সেই ক্ষেত্রে দেখা যায় ভাড়া শুরু হওয়ার আগেই যদি আমরা কোনো কারণে যদি ট্যাক্স মানে কোনো ইন্টারেস্ট পেইড করি, সেটা কিন্তু আমরা ভাড়া শুরু হওয়ার 5 বছর বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমরা শেষ করে ফেলতে পারি। যদি শেষ না করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় ওইটা পরবর্তীতে ডিজাল হয়ে যাবে। তো দেখা যায় প্রথমে ভাড়া পাওয়া শুরু থাকলে আমরা 2-3 বছরের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে শেষ করে ফেলি। কারণ এটা যেহেতু আমি এখানে চার্জ করলে কিন্তু আমি এটা রিডিউস মানে এক্সপেন্স অ্যালাউবল পাচ্ছি, সেই হিসেবে আমার অ্যালাউবল এক্সপেন্স অনেক টাকা পেয়ে যাচ্ছি, বাদ দেওয়ার পর বাকিটা আমার ইনকাম। এখানে বলছে আমরা যদি সৎ থাকি, সেক্ষেত্রে আমাকে একটা জিনিস বলে দিছে, আনঅ্যাডজাস্টেবল অ্যাডভান্স। আমি তো এই জিনিসটা যদি আমার আনএডজাস্টেবল অ্যাডভান্স থাকে, সেটা লাইবিলিটি দেখাবো, কিন্তু রিপেয়ারের আনস্পেন্ট রিপেয়ার কালেকশন, আমি এখানে বলছি যে কত রিপেয়ার পাচ্ছি আমি 4,70,000 টাকা 25% হিসাবে। এখন যদি আমাকে বলা হয় যে আমি আসলে এইটুকু খরচ করি নাই, আমি খরচ করছি কত 4 লাখ টাকা, তাহলে 70,000 টাকা যদি আমি এখানে ইম্পোর্ট দেই, তাহলে দেখা যায় আমার এক্সপেন্সের পরিমাণটা কমে যাচ্ছে। যদিও এটা বাস্তবে আমি কখনো দেখি নাই এরকম উদ্যোগ, সবাই এটাই নিয়ে নেয় যেহেতু আইনের ছাড় আছে। তারপর হচ্ছে আনএডজাস্টেবল অ্যাডভান্স নট অ্যাডজাস্টেড উইথিন 5 ইয়ার্স নট থ্রু ব্যাংক, ব্যাংকিং চ্যানেল না হইলেও সেটা হবে না। তো এরকম কিছু নাই। তাহলে আমরা এখানে দেখলাম যে স্পেশাল রেন্টাল ইনকামে আমার 70,000 টাকা কাউন্ট হয়ে গেছে, মানে এটা আবার ইনকামে ব্যাক করে নিয়ে গেছে। তো আমরা এটাকে প্রসিড হইলাম। হওয়ার পর আসলাম এখানে এগ্রিকালচার। এগ্রিকালচারের অনেক ধরনের এগ্রিকালচার ইনকাম আছে। সেটা কাল্টিভেশন, চাষাবাদ হইতে পারে, তারপর হচ্ছে ফার্মিং হইতে পারে, তারপর হচ্ছে আমরা কাল্টিভেশন রাখলাম, এখান থেকে যেটা দরকার সিলেকশন করতে হবে। তা আমরা ধরলাম আমি 30 বিঘাতে চাষবাস করছি। জি বলেন। ভাই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ ভাই, রেকর্ডিং হচ্ছে। ওকে ভাই, এটার জন্য ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো আমি এখানে ডেসিমল দিলাম অথবা একর দিলাম, একর দিলে অনেক বেশি দেখায়, আমি ধরলাম যে এটা 30 ডেসিমল। তো পার্টিকুলার প্রোডিউসার, আমি এখানে ধান চাষ করলাম। তো ধান চাষ করার যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট, কারণ আমাকে এগ্রিকালচার ইনকামে যদি আমি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করি, তাহলে যতটুকু প্রপার ডকুমেন্টেশন হিসাবে আছে সেটা আমি অ্যালাউবল এক্সপেন্স হিসাবে নিতে পারবো। আর যদি আমি মেনটেন না করি, তাহলে দেখা যায় আমার 60% খরচ হিসাবে চার্জ করতে পারবো, বাকি 40% আমার ইনকাম হিসাবে কাউন্ট হবে। তো ইন প্র্যাকটিসে যারা ফার্মিং করে বা বড় ধরনের ব্যবসা টাইপের হয়, তার তো বিজনেস হয়ে যায়। তো সেক্ষেত্রে বুক অফ অ্যাকাউন্ট মেনটেন করে, কিন্তু যারা কৃষক ওরা তো আর বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে না। সেক্ষেত্রে দেখা যায় আমরা এখানে জাস্ট আমরা কি করব, আইন অনুসারে সেটা আমার যদি প্রফিট হয় 6 লাখ টাকা যদি আমি সেলস করে থাকি, সেই হিসেবে আমি কি করব, আমি যেটা 40% আসে সেটা হচ্ছে আমি মানে আমার কস্ট অফ গুডস 60% যতটুকু আসে সেটাকে আমি নিয়ে নেব। তো আমরা এখানে যদি 60% দেখি, তাহলে 3,70,000 টাকা হচ্ছে আমি এখানে 3,60,000 টাকা আমি খরচ হিসাবে দাবি করতে পারি। যদি আমার তাহলে 2,40,000 টাকা আমার ইনকাম হিসাবে দেখাচ্ছে। তো এই হেডিং এ যাওয়ার পর এখন আছে বিজনেস। বিজনেসের ক্ষেত্রে বেশ কয়েকটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হচ্ছে আমরা যদি দেখি যে এখানে যেটা সবচেয়ে বড় হয় যে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম।
তো রেগুলার বিজনেস হইলে যেটা আমরা এজ ইউজুয়াল ব্যবসাগুলো দেখি সেগুলো হচ্ছে রেগুলার বেসিস ইনকাম। আর যেখানে হচ্ছে আমাদের দ্বিতীয়টা এটা নিয়ে মানে প্রথমে যদি আমাদের রেগুলার ইনকাম থাকে যেমন ডক্টর হোক বা আমরা কোনো বিজনেস করলাম সবগুলো তো এখানে ইম্পোর্ট দিতে পারতেছি ইজিলি, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে এখানে বিজনেস প্রফেশনাল সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স। আপনার যখন মিনিমাম ট্যাক্স যে জায়গায় মানে আপনার একটা এরকম বিজনেস করতেছেন যেটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের জায়গায় আছে, তো মিনিমাম ট্যাক্সের জায়গায় যদি আপনি এখান থেকে সিলেকশন না করেন তাহলে দেখা যায় আপনার বিজনেসের যে ট্যাক্স ক্যালকুলেশন সেটা অনেকটা বেড়ে হয়ে যাবে। যেমন এখানে টপ র্যাঙ্কিং এর আমরা যখন বিজনেস ইনকামের হেডিংটা আমি কার্সরটা রাখলাম তখন আমাকে ডান পাশে অনেকগুলো হেডিং দেখাচ্ছে যে এইগুলো মানে মোস্ট কমন যেটা হয় কারো হচ্ছে দেখা যায় কন্ট্যাক্ট বা সাপ্লাই অফ গুডস টিডিএস 89। যদি আমি কোনো সাপ্লাই দিয়ে থাকি 89 তাহলে আমার ইনকামটা এই সেকশনটা সিলেকশন করে নিতে হবে। যদি আমি কোনো কনসালটেন্সি বা প্রফেশনাল বা আদার সার্ভিস দিয়ে থাকি তাহলে আমাকে টিডিএস দেওয়া থাকলে আমাকে 40 সিলেকশন করতে হবে 90, অথবা অ্যাডভার্টাইজিং কোনো ফার্ম বা এরকম হলে 92। আপনার আবার যে কমিশন ডিসকাউন্ট ফ্রি, আপনি যখন প্র্যাকটিস করতে মানে যাবেন তখন দেখা যায় এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে সিলেকশন করতে হবে। যেমন ধরেন এটা মোস্ট কমন ইম্পোর্টেড, তো এখানে আমি ধরলাম যে আমার ইম্পোর্ট টিডিএস 120 এআইটি দেওয়া এরকম ব্যবসা আমি করি। তো সেক্ষেত্রে আমি এখানে ব্যবসার একটা নাম দিলাম, ধরলাম আমরা এ দিলাম, প্রথমে বিজনেস টাইপ কি তারপরে বিজনেসের নাম কোনো একটা দিলাম দেওয়ার জন্যই দেওয়া, তারপর বিজনেসের অ্যাড্রেস কি সেটাও আমরা এখানে হচ্ছে দিলাম। দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে টার্নওভার, আমরা একটা টার্নওভার যদি সিলেকশন করি আমরা 10 লাখ টাকা একটা টার্নওভার দিলাম, গ্রস প্রফিট কত এটা দিলাম, গ্রস প্রফিট আমি ধরলাম এখানে জাস্ট এটা মিলবে না আমি জাস্ট দেওয়ার জন্য, তো গ্রস প্রফিটের পরিমাণটা বেশি দেখাচ্ছে তো আমরা ধরলাম এটা 40,000 50,000 টাকা যাই একটা অ্যামাউন্ট দিলাম। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হিসেবে আমরা ধরলাম আর 2 লাখ টাকা চার্জ হয়েছে। এখানে এই অপশনটা আমাদের অনেকের দাবি ছিল যে আমার ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড এর সোর্স। সাধারণত এই যে হেডটা আমি সিলেকশন করছি সেকশন 120 আপনারা যখন অ্যাক্টে পড়বেন সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজে যদি কোনো কিছু বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তখন হচ্ছে যে এই আইটিটা দেওয়া হয় বিল অফ এন্ট্রি থাকে ওখানে, তো তখন হচ্ছে আমাকে এই হেডটা সিলেকশন করতে হয়। তাহলে আমরা আগে কি করতাম এই চেঞ্জটা আসার আগে এখানে আমরা টিডিএস এর পরিমাণটা উল্লেখ করতাম, কিন্তু এখন আমাকে বলছে যে আমাকে ক্লেম করতে হবে। তো ডাটা আমাকে দেখা যায় দিস মে টেক এত মিনিটস প্লিজ ট্রাই লেটার। তো আমাকে দেখা যায় এখানে যদি আমি কোনো একটা টিডিএস ক্লেম করতে চাই তাহলে দেখা যায় হচ্ছে আমাকে এখানে ওই ডিটেল জিনিসটা হচ্ছে আমাকে চলে আসবে। আমি আমি যখন এটাকে সিলেকশন করব ক্লেম করতে গেলে তখন হচ্ছে আমাকে এই টিডিএস এর পরিমাণটা কত আছে সেটা হচ্ছে এখানে সোর্সিংটা হচ্ছে আমাদের দেখাবে। তো এছাড়া যদি আমরা রেগুলার যে বিজনেস এর ইনকামটাতে যাই সেখানে যদি আমরা এখানে সিলেকশন করি জাস্ট দেখা যায় এখানে আমি ধরলাম যে এখানে 10 লাখ টাকা আসছে, তারপরে এখানে প্রফিট আসলো ধরলাম 4 লাখ টাকা, 4 লাখ টাকা আমি দিলাম ক্রস প্রফিট, এখানে আমি আরো 2 লাখ টাকা দিলাম। দেওয়ার পর দেখা যায় এখানে নেট প্রফিটের পরিমাণটা ক্যালকুলেশন হয়ে গেছে। আর যারা হচ্ছে দেখা যায় বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে, কারণ অনেকে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে সেটা হচ্ছে স্পেশালি অনেক ছোট প্রতিষ্ঠানেরও, কারণ বিভিন্ন কারণে হচ্ছে অডিট রিপোর্ট করতে হয়। তো যখন অডিট রিপোর্টের একটা ব্যাপার আসে তখন কিন্তু আপনার রিটার্নটা যারা ট্রেডিং বিজনেস করে তাদের কিন্তু সুন্দর করে অ্যালাইনমেন্ট করে রিটার্নটা করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় ওনাদের বুকস অফ অ্যাকাউন্ট যখন মেনটেন করা হয় এর আগেই আমরা কি করি একটা অডিট রিপোর্ট বানায় নেই। অডিট রিপোর্ট যদি আমরা বানায় নেই তাহলে দেখা যায় ওখান থেকে আমরা ডাটাগুলো ইয়েস দিয়ে তখন দেখা যায় সামারাইজ করে ফেলতে পারি। যেমন ক্যাশ ইন হ্যান্ড আমার বিজনেসে ব্যাংকে কত আছে, ক্যাশ কত আছে এটা তো অবশ্যই আমরা অডিট রিপোর্টে ব্যালেন্স শিটের সামারিটা এখানে দেখবো। তা আমরা যদি এখানে দেওয়ার জন্য দেওয়া আমরা 15 লাখ টাকা ইম্পোর্ট দিলাম, তারপর হচ্ছে আমি এখানে ফিক্সড ইনভেন্টরি দিলাম যে 2 লাখ টাকা, ফিক্সড অ্যাসেট দিলাম 5 লাখ টাকা, আদার্স অ্যাসেট দিলাম 2 লাখ টাকা। তাহলে দেখা যায় আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা আমরা জানি এ সমান এল প্লাস ও ই, এই জিনিসটা হচ্ছে সবসময় কার্যকর হয়। সেক্ষেত্রে এ সমান এল প্লাস ও ইর যে ইম্প্যাক্টটা থাকে সেটা হচ্ছে আমাদের 24 লাখ টাকা হচ্ছে আমাদের অ্যাসেট হয়েছে, সেই তুলনায় আমাকে যে লাইবিলিটি আর হচ্ছে ওনার সিকিউরিটি এই দুইটা মিলে কিন্তু
সমান হইতে হবে। কারণ আমি অনেকের এরকম আমার কাছে ফাইল আসে যে আমি বেশ কয়েকটা ফাইল মানে দেখলাম যে ওরা আইটিভি মানি দিয়ে রিটার্ন সাবমিট করছে মোটামুটি জানাশোনা মানুষ। তো সে হয়তো এই যে অ্যাকাউন্টিং কারণ ট্যাক্স অন ব্যাটের সাথে অ্যাকাউন্টিং খুব ভালোভাবে জড়িত। সে ডাটাগুলো ইম্পোর্ট দিছে কিন্তু এই যে এখানে যে পরিমাণ সম্পদ এই লাইবিলিটি আর হচ্ছে গিয়ে ওনার সিকিউরিটি এই ২ টা জিনিস দিয়ে সে আসলে ম্যাচ করে নাই। যেমন আমার এখানে ২৪ লাখ টাকা হইছে। আমি ওপেনিং ক্যাপিটাল এন্ড নিউ ইনভেস্টমেন্ট ২ টা মিলে আমি ধরলাম যে আমার গত বছরের ক্যাপিটাল আর এই বছর যেটা মানে আমি নতুন নিছিলাম সেটা মিলে ধরলাম আমি এখানে হচ্ছে আমার $১৫ $১০ লাখ টাকা। ধরলাম আমার ১০ লাখ টাকা। তো ১০ লাখ টাকা হওয়ার পর আমি ধরেন এখানে উইথড্র করলাম। উইথড্র কতটুকু করলাম? যতটুকু আমি এখানে আইটি 10 বিবি মানে এক্সপেন্স যতটুকু দেখাবো সেই পরিমাণ টাকা আমি ব্যবসা থেকে যেহেতু আমার যদি অনলি ব্যবসা থেকে ইনকাম থাকে তাহলে আমি ব্যবসা থেকেই তো টাকাটা এক্সপেন্স করব। তাহলে আপনি লিংক আপটা খেয়াল করেন। আপনি আইটি 10 বিবিতে মনে করেন আপনি দিছেন এক্সপেন্স হচ্ছে ১০ লাখ টাকা। কিন্তু আপনি এখানে বলছেন উইথড্র করছেন ৫ লাখ টাকা। তাহলে আপনার কেবলমাত্র ইনকামই হচ্ছে বিজনেস। তো সেই হিসেবে বাকি ৫ লাখ টাকা কই থেকে খরচ করছেন? এটা একটা কোয়ারি থেকে যায়। তাই এগুলো হচ্ছে একটা অ্যালাইনমেন্ট এর একটা ব্যাপার থাকে। তো আমি এখানে বললাম উইথড্র করছি। আ আমরা একটা দেখালাম যে ৫ লাখ টাকা আমি একটা উইথড্র করলাম। তার মানে হচ্ছে ক্লোজিং যে ক্যাপিটালটা আমার আছে, ক্লোজিং ক্যাপিটাল আমার কি করছে? এটা আমার ২ লাখ আমার যে এই পরিমাণ আমার ১০ লাখ টাকা ছিল, তার সাথে আমার নেট প্রফিট মিলে ১২ লাখ টাকা হইছে। তার থেকে যখন আমার ৫ লাখ টাকা চলে গেছে, আমার ক্লোজিং ক্যাপিটাল বলতেছে ৭ লাখ টাকা। কারণ আমরা জানি আ ক্যাপিটালের সাথে ইনকামটা যোগ হয় আর যদি লস থাকে তাহলে সেটা হচ্ছে বিয়োগ হয়। বিয়োগ হলে দেখা যায় আমার এখানে ক্লোজিং ক্যাপিটাল আসছে। তার মানে আমার ওনার সিকিউরিটি ৭ লাখ টাকা দাঁড়াচ্ছে। ৭ লাখ টাকা দাঁড়ানোর পর লায়াবিলিটির পরিমাণটা কি হচ্ছে? তো লায়াবিলিটির পরিমাণটা আমরা আমার দেখেন এখানে কিন্তু ২৪ লাখ আমাকে বানাইতে হবে। হয়তো এটা দিয়ে হবে আর ২ টা মিলে হবে। তো আমি এখানে আরো যদি ২৪ লাখ টাকা যদি আমরা বানাইতে চাই তো আমি ২৩ আমার যদি চলে যায় এখানে তাহলে আমার বাকি থাকতেছে কত? ৭ লাখ টাকা থেকে যদি আমরা ধরেন আমরা ২৪ থেকে ৩ আমি ধরলাম আমি একটু দেখানোর জন্য ১৩ লাখ টাকা এখানে দিলাম। ১৩ লাখ টাকা দেখায় দেখেন আমার ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস এখানে আসছে কত ২ টা মিলে ২০ লাখ। কিন্তু আমার আসলে ২৪ লাখ দরকার। তো ২৪ লাখ যদি দরকার হয় ১৪, ১৫, ১৬, ১৭ তাহলে আমি যদি এখানে ১৭ লাখ টাকা দেই তখন গিয়ে কিন্তু আমার জিনিসটা মিলতেছে। তাই যখন আমরা আ অ রিপোর্ট ইয়ার এন্ডে যখন আমরা অডিট রিপোর্ট করব তখন তো ওখানে সবকিছু মিলানো থাকবে। ডাটাগুলো আমাদের দিতে হবে। আর যদি ঐরকম দেওয়ার সময় আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমার এই জিনিসটা মিলছে কিনা। তাহলে পারফেক্ট। কারণ যদি নন প্রফেশনাল হয় তো দেখা যায় এখানে একটা অ্যামাউন্ট দিছে ও এটার জন্য জাস্ট বসানোর জন্য বসানোর মতো ডাটা দিছে। কিন্তু আসলে এই ২ টা জিনিসটা মিলতে হবে সেটা আসলে সে জানে না, সেটা করেও না। রিটার্ন এ কিন্তু কোয়ারি হইলে তখন দেখা যায় এই ইমব্যালেন্স এর একটা নেগেটিভ প্রভাব পড়বে। তারপর আমরা প্রসিড হইলাম। আমাকে কি বলছে? আচ্ছা এই ফিল্ড গুলো আমি ফিল আপ করতে হবে। আমি একটা ফিল আপ একটা ডাটা দিয়ে দেওয়া শুরু করি দেওয়ার জন্য। তো আমরা এখানে একটা বিজনেস অ্যাড্রেস দিয়ে আমরা সামনে গেলাম। এখন আমরা আসলাম ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন এর অনেকগুলো জিনিস থাকে যেমন এসেট যখন আমরা কোনো ট্রান্সফার করব সেই এসেট এর ক্ষেত্রে আমাদের থাকে যদি আমরা পার্সন অ্যাসেট ট্রান্সফার করি সেখানে একটা ক্যাপিটাল গেইন এর একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে আমাদের আদার্স ক্যাপিটাল গেইন এখানে আরো কয়েকটা কমন জিনিস থাকে যে ট্রান্সফার অফ শেয়ার অফ নন লিস্টেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড অথবা লিস্টেড কোম্পানি শেয়ার ট্রান্সফার। তো এখানে আমাদের যদি একটা আ কোনো কারণে যে আমার ক্যাপিটাল গেইন এর একটা থাকে যেমন শেয়ার ইনভেস্টমেন্ট বা আদার্স যেগুলো আছে কয়েকটা। তো সেখানে আমার দেখা যায় আ ট্রান্সফার নাম্বার মানে যাই হোক আমরা একটা নাম্বার দিলাম দেওয়ার জন্য এটার বেসিক ডাটা। কারণ আপনি যখন যেই ইনকামটাই কনসিডার করেন না কেন সেটা নাম্বার 1 কাজ হচ্ছে আপনাকে ডকুমেন্টেশন গুলো করা। তো ডকুমেন্টেশন গুলো নেওয়া এখন যদি কারো শেয়ার মার্কেট থেকে অথবা অন্যান্য ডিভিডেন্ড অথবা ক্যাপিটাল গেইন এর ব্যাপার আছে সেটা কিন্তু আপনি ডকুমেন্ট দেখলেই সেটা বুঝবেন। সেই ডাটা গুলোই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। তো আমি যখন শেয়ার হোল্ডার এরটা সিলেকশন করলাম, আমাকে বলছে যে ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ডিরেক্টর এরকম হয়। তো আমাকে ডেট অফ অ্যাকুইজিশন কত সালে ছিল আমরা একটা প্রিভিয়াস একটা ডেট দিলাম। তারপর ডেট অফ অ্যালাইন এলিগেশন যাই একটা দেওয়ার জন্য দেওয়া। তারপর হচ্ছে নাম্বার অফ শেয়ার। আমি কি পরিমাণ শেয়ার ট্রান্সফার করছি, সেল ভ্যালু অফ দ্য শেয়ার অথবা সেখানে হচ্ছে কস্ট ভ্যালু অফ শেয়ার। কারণ
একটা হচ্ছে আমি যত টাকা সেল করছি কারণ এগুলো শুরুর দিকে এত ডিটেইলস ছিল না। এখন আরো বেশি বাড়াইছে যে আমি আসলে শেয়ার কত বেচলাম, তারপর আমার কতটা কস্ট শেয়ারের কত টাকা দিয়ে কিনছিলাম, তারপর আমার রিলেটেড এক্সপেন্স কত এরকম করে হচ্ছে আমাদের একটা ক্যাপিটাল গেইন বের হবে। ধরলাম আমি এখানে আমার শেয়ার ছিল ১০,০০০ ১,০০০ই। তো সেল ভ্যালু আমি এটাকে ৫,০০,০০০ টাকা বেচলাম। তো আমার কস্ট কত ছিল? কস্ট ভ্যালু ধরলাম এটা আমার ৪,০০,০০০ টাকা ছিল। এর জন্য দেখা যায় আমার আরো বেশি খরচ হচ্ছে ২০,০০০ টাকা। কারণ ব্রোকারেজ ফিটি দিতে হচ্ছে। তাহলে দেখা যায় আমার ক্যাপিটাল গেইন আসছে কত? আ চা চ কত আসছে এটা? ৮০,০০০ টাকা ক্যাপিটাল গেইন চলে আসছে। তারপর হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অথবা কালেক্টেড এর সোর্স। যদি ট্যাক্স কেটে থাকে স্পেশালি ক্যাপিটাল মার্কেট থেকে যখন আ ক্যাপিটাল গেইন পাওয়া হয় এটার ট্যাক্স হচ্ছে সাধারণত ৫০,০০,০০০ টাকা পর্যন্ত এক্সাম্পশন থাকে। তার থেকে বেশি গেলে ট্যাক্সের ব্যাপার আসে। তো সেই হিসেবে আমি দেখলাম আমার এখানে কোনো ট্যাক্সই কাটে নাই। আমি জাস্ট প্রসিড হয়ে সামনে যাইলাম। কিন্তু আমাকে বলতেছে আরো কোনো ফিল্ড বাকি আছে। আ আমি ধরলাম যে এখানে একটা ট্যাক্স কাটছে। তারপর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সে। এই যে আমরা এতগুলো ইনকাম দেখলাম ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টা মেজর হেড দেখলাম। এরপরেও যদি আমার কোনো হেডের ইনকাম বাকি থাকে, সেইটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সে। তো আদার সোর্সের ইনকামটা আমাকে এখানে কনসিডার করতে হবে। সেখানে আমার এখানে লিস্ট আছে যদি এই ধরনের কোনো ইনকাম আমার সামনে না পড়ে, তাহলেও সেটা দেখা যায় হচ্ছে আমরা কি করতে পারবো? আমরা এনি আদার ইনকাম হিসেবে এখানে সিলেকশন করতে পারবো। অ্যাটেন্ডিং মিটিং এ গেলাম, যে ব্যক্তি আমাকে দিছে তার নাম দিলাম, কয় তারিখে আমরা পাইলাম সেটা আমি একটা তারিখ দিলাম। গ্রস অ্যামাউন্ট কত টাকা ছিল? ৩,০০,০০০ টাকা ছিল দিলাম। রিলেটেড এক্সপেন্স আমি ধরলাম এখানে কোনো এক্সপেন্স নাই। তার মানে আমার ৩,০০,০০০ টাকা চলে আসছে। এরকম করে ডাটাগুলো ইম্পোর্ট দিলে হয়ে যাচ্ছে। এখন আসতেছে ভলান্টিয়ার ডিসক্লোজার অফ ইনকাম যে আমার ২-৩ বছরের আগের এই ধরনের কোনো হেডে যেমন হেড অফ ইনকাম সিলেক্ট করতে হবে কি এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল অ্যাসেট, ল্যান্ড, এগ্রিকালচার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানুষের এই ধরনের হাইট গুলো হয়ে থাকে হচ্ছে অ্যাসেট এর ক্ষেত্রে হয়ে যায়। কারো যদি মনে হয় এমপ্লয়মেন্ট থেকে হাইট আছে সেক্ষেত্রে সে কি করবে? এখানে ডাটাগুলো দিয়ে দিবে। তো এখানে পার্টিকুলার আমরা একটা কিছু দিলাম যে কোথায় থেকে পাইছি। তো এখানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার তো অ্যাসেসমেন্ট আমরা ধরলাম এটা ২৪-২৫ এর একটা ব্যাপার ছিল। ২৪-২৫ এর আমরা তারপর হচ্ছে আমার এখানে ১০,০০,০০০ টাকা ৫,০০,০০০ টাকা আমাদের এখানে ফাঁকি দেওয়া হয়েছিল। আমাকে কিন্তু এখানে একটা ডিক্লেয়ার দিতে হচ্ছে। I solemnly declare that the disclosed income is derived from legitimate sources মানে বৈধ উৎস থেকে হইতে হবে। অবৈধ হলে হবে না। তারপর হচ্ছে এরকম একটা ডিক্লেয়ার দিয়েই কিন্তু আমাকে এটা সাবমিট করতে হবে। আমি এটাকে ডিক্লেয়ার দিলাম যে আমি যা বললাম ঠিক বললাম। এখন এইটা হচ্ছে আমার একটা অবস্থা। তো হওয়ার পর আমার এখন কিন্তু রিবেট আসছে। আমরা ইনকাম ক্যালকুলেশনটা করে ফেলছি। এখন হচ্ছে আমাদের রিবেটের পার্ট। তো রিবেটের ক্ষেত্রে আমাদের লাইফ ইন্সুরেন্স অথবা ডিপোজিট পেনশন স্কিম এগুলোই সাধারণত বেশি ঘুরে মানুষ ব্যবহার করে। তো কোনো একটা ব্যাংকে যদি আমার কোনো ডিপিএস থাকে সেক্ষেত্রে দেখা যায় যত টাকা ডিপিএস থাকলো ডিপিজেটের আমার একটা আ অ্যাকাউন্ট দিলাম। আমার কোন অ্যাকাউন্টে ছিল এটা তারপর হচ্ছে আমরা যে ডিপোজিট অ্যামাউন্ট কত ছিল, আমরা যদি ধরি যে আমার ডিপোজিটের পরিমাণ ৳১,০০,০০০ ছিল, তাহলে দেখা যায় আমি জানি যে ৳১,২০,০০০ পর্যন্ত আমি রিবেট পাবো। সেক্ষেত্রে এই রিবেটটা আমার অ্যালাওয়েবল হচ্ছে। তাছাড়া যদি আমার অন্যান্য কোনো লিস্টেড শেয়ার হোল্ডার হয় অথবা সঞ্চয়পত্র হয় গভর্নমেন্ট অ্যাপ্রুভ অথবা জেনারেল যে এখানে ২ টা আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যারা সরকারি চাকরি করে তাদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা হয়। আর যারা বেসরকারি চাকরি করে তাদের হচ্ছে রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হইতে হয়। তাই এনবিআর কর্তৃক স্বীকৃত এই ফান্ডটা হইতে হয়। তো আমরা যদি এখানে সিলেকশন করি তাহলে এখানে এমপ্লয়ার এর একটা নাম দিতে হবে, কার কাছ থেকে আমরা পাচ্ছি। তারপর হচ্ছে সেলফ আমরা নিজেরা ধরলাম আমি ৳৫০,০০০ দেই। তারপর দেখা যায় এমপ্লয়ার যারা আছে যার কাছে তারাও ৳৫০,০০০ আমাকে দেয়। তাহলে মূলত ৳১,০০,০০০ র উপরে আমি রিবেট পাবো। এই ধরনের ইউনিভার্সাল পেনশন স্কিম সহ অনেক ধরনেরই আছে। আমরা সবগুলো সিলেকশনে গেলাম না। এখন আসি খ মানে IT10 BV এটা খরচের ক্ষেত্রে আপনার যতটুকু খরচ হয় মোটামুটি সেটা আপনি ইনপুট দিয়ে দিতে পারেন। এটা নিয়ে কোনো ঝামেলা নাই যতটুকু হয়। তবে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে আয়ের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এটা দিতে হবে। আপনি যদি ইনকাম করেন ৫,০০,০০০ যদি খরচ করেন ১০,০০,০০০ তাহলে কোথা থেকে আসছে এই জায়গাটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। আমি জাস্ট কয়েকটা জিনিস দিচ্ছি যেটা মিসিং হয়। অনেক সময় দেখে এই অংশটা মিসিং হয়। যে ট্যাক্স চার্জ except paid during the 1st July ২০২৪ to
জুন, মানে গত আগের বছরে যে বছরটা ইনকাম ইয়ার ছিল ওখানে যদি আপনি কোনো ধরনের ট্যাক্স পে করে থাকেন, যেমন অ্যাডভান্স ট্যাক্স আমরা দিয়ে থাকি বা আমার ইনকাম থেকে টিডিএস কাটে, এইগুলো কিন্তু এখানে মনে করে নিয়ে আসতে হবে। অনেক সময় এটা আমাদের বাদ পড়ে যায় যে আমাদের পুরো বছরে আমি 10,000 টাকা ট্যাক্স দিছি এটা, কিন্তু আমাদের এটা এখানে খরচ হিসাবে চার্জ করে দিতে হবে। তো এরকম আমার হেডিং গুলো দেওয়ার পর মূলত হচ্ছে এটা হচ্ছে একটা ডিফিকাল্ট, মানে যেখানে সবচেয়ে বেশি ঝামেলা হয় বা এক্সপার্টাইজ এর দরকার হয় সেটা হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিস। এই অংশটা হচ্ছে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিস এর যে ব্যাপারটা বলছিলাম, এটা হচ্ছে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে যে আমাদের সবসময় আমরা অ্যাকাউন্টিং এর যারা স্টুডেন্ট তারা হচ্ছে জানি যে সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, এই দুইটা জিনিস মিলতে হবে। আর এটার অ্যাপ্লিকেশনের মোটামুটি ছোটখাটো অ্যাপ্লিকেশন হচ্ছে এই রিটার্নে আছে। কারণ অ্যাকাউন্টস এ যখন আমরা করতে যাই তখন আইএফআরএস অনুসারে যখন করি তখন হচ্ছে অনেকটাই কঠিন হয়ে যায় যদি আমরা ওরকম প্রপার ট্রিটমেন্ট না জানি। এখানে একটা ভালো একটা ফিচার আছে যারা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। আমরা যদি এটাকে ইম্পোর্ট দেই তাহলে দেখা যায় আমাকে কি বলছে, আমি আগে যা দেখাইছিলাম সবগুলা ডাটা হচ্ছে আমাকে এখানে নিয়ে যাবে। তো সেই হিসেবে আমরা এক্সপেন্স থেকে আমরা এখানে চলে আসি, আমরা ওটাকে অ্যাকসেপ্ট করলাম না। আমরা নতুন করে যদি আমরা ডাটা দিতে চাই তাহলে আমরা কি করতে পারি? তো এখানে আমাদের প্রথমত হচ্ছে অ্যাসেট। আপনি যখন অ্যাসেটটাকে ছোট করলাম তখন দেখা যায় এখানে আর কোনো কিছু আসতেছে না। যখন আমি এটাকে বড় করলাম অনেক ধরনের অ্যাসেট আমার কাছে আছে। তো এইসব অ্যাসেট গুলো হচ্ছে আমাকে যা আমার জন্য প্রযোজ্য সেটা কিন্তু আমাকে দিতে হবে। নাম্বার 1 হচ্ছে বিজনেস। তো বিজনেসের আমরা জানি ৩ ধরনের হচ্ছে অ্যাসেট থাকতে পারে। একটা ডিরেক্টরস, শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি, বিজনেস ক্যাপিটাল আদার দ্যান ডিরেক্টরস, তারপর হচ্ছে ক্যাপিটাল ও পার্টনারশিপ ফার্ম। যদি এ ধরনের কোনটাই থাকে তাহলে কিন্তু আমাদের এরকম হেড করে আমাদের সিলেকশন করতে হবে। যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা এখানে এড দিলে আমাদের দেখা যায় বাড়বে। ১ম যেটা আছে এটা ফুলফিল করেই আমার এড সেকশনটা দিলে তখন সেটা কাজ করবে। তো আমরা ধরলাম আমাদের এখানে একটা আ বিজনেসের একটা ইনকাম আছে, মানে বিজনেসের একটা ক্যাপিটাল আছে সেটা হচ্ছে আ ক্যাপিটাল পার্টনারশিপ ফার্ম এর ধরলাম। তো আমাকে ১ম হচ্ছে পার্টনারশিপ ফার্ম এর নাম দিতে হবে। তারপর ফার্মের যেহেতু হচ্ছে সেপারেট করে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় আর ফার্মের ট্যাক্স রেটটা হচ্ছে ব্যক্তির যেরকম ট্যাক্স স্ল্যাবে গণনা করা হয় তেমনি পার্টনারশিপ ফার্মেরও গণনা করতে হয়। তারপর হচ্ছে উনাদের পার্টনারশিপ ফার্মের রিটার্ন ক্যালকুলেশন করে যে পার্টনার যত টাকা ইনকাম ওখান থেকে পাবে সেটা এখানে আমাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর দেখা যায় আমাদের অটোমেটিক্যালি উনারা যে রিবেটটা পাওয়ার কথা সেটা কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে পাবে। তো আমরা টিন যদি থাকে একটা টিন দিলাম। তারপর হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল। উনার এই ফার্মে আমরা ধরলাম ৩০ লাখ টাকা ক্যাপিটাল আছে। তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যাসেট। তো তারপর হচ্ছে আমাদের মোস্ট কমন থাকে নন এগ্রিকালচার প্রপার্টি। সেটা নন এগ্রিকালচার প্রপার্টি, অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি ২ টাই আছে। যে আমরা একটা সম্পদ কিনতে যাচ্ছি। এটা এখনো পুরোটা কিনি নাই। এর জন্য যদি আমি কোনো অ্যাডভান্স দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে আমাকে এখানে কাউন্টে নিতে হবে। তো আমরা নন এগ্রিকালচার এর যে অ্যাসেট গুলো আছে যে ডেসক্রিপশন যদি আমার কোনো একটা একদম খেয়াল রাখতে হবে। এটা যখন আমরা দিব খতিয়ান সহ মানে একদম ডিটেইলস আনতে হবে। যে খতিয়ানের অবস্থা, খতিয়ান নাম্বার যাই দেখা যায় যে অনেক ধরনের ডিট সবগুলা দিয়ে আ তারপর হচ্ছে আমাদের এটা দিতে হবে পারচেজ অথবা ইনহেরিটেন্স অথবা গিফট। কিরকম করে আমরা পাচ্ছি? তো যদি আমরা পারচেজ হয় অবশ্যই আমরা যে ডিডটা নিবো অবশ্যই আমাদের ডিডটা অবশ্যই নিতে হবে। তো ডিডে যে পরিমাণ টাকাটা লেখা থাকবে ওখানে, ওই পরিমাণ টাকাই আমাকে দিতে হবে। তো এরিয়াটা আমাদের এখানে যদি আমরা ইউনিট যেহেতু আমরা জানি স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, ডেসিমল এরকম যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই সম্পদটা আমরা ৩ ডেসিমল এটা আমি দিলাম। কারণ এই সবগুলা জিনিস হচ্ছে আমাদের মানে ডিড এ উল্লেখ থাকবে। তো সেখান থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মূল্যটা ইনপুট হিসাবে নিয়ে আসবো। তো পারচেজ এর এখানে হচ্ছে আমাদের ২ টা জিনিস দেওয়া আছে যে পারচেজ বা অ্যাকুইজিশন কস্ট এট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার। ইনকাম ইয়ারে কত ছিল? তারপর হচ্ছে এই বছর শেষে কত ছিল? আমরা এটুকু করব না। আমরা একই জিনিস রাখবো। কারণ আমরা ব্যবসায়িক ক্ষেত্রে হচ্ছে রিভ্যালুয়েশন করি কোম্পানির ক্ষেত্রে অ্যাসেটের। কিন্তু এখানে আমরা কোন রিভ্যালুয়েশন এ যাব না। আমাদের ডিড এ যদি ৳২,০০,০০০ থাকে তাহলে আমরা এটা বরাবর সবসময় ৳২,০০,০০০ দিব। কারণ আমার এখানে রিভ্যালুয়েশন করার দরকার নাই।
তারপর হচ্ছে এগ্রিকালচারাল যদি কোনো প্রপার্টি থাকে, আমরা যদি এখানে কোথায় অবস্থিত, কিভাবে পাইছি বা ওর কাছ থেকে যদি পাই তাহলে এটা দিলাম। তো আপনাদের খেয়াল রাখবেন অ্যাসেটের বেলে যখন দিবেন তাহলে অবশ্যই একটা মূল্য দিবেন। কারণ অনেকে দেখা যায় অ্যাসেটের মূল্য দেখায় ৪০ ভরি স্বর্ণ দেখাইছে 0, মানে কোনো রেটই দেখায় নাই, শূন্য দেখাচ্ছে। বাবার থেকে জমি পাইছে, শূন্য দেখাচ্ছে। আসলে এরকম দেখানো উচিত না। কারণ আপনি যদি এট লিস্ট ডিড না পান, আপনার বাবা যখন কিনছে তখনও কিন্তু একটা ডিড আছে। ডিড ছাড়া কিন্তু জমি হয় না। তাহলে অবশ্যই সেটা এখন থেকে আপনাকে মূল্যটা দিয়ে দিতে হবে। তারপর যদি আপনি কোনো গোল্ড কিনেন, সেটাও কিন্তু আপনার একটা মূল্য থাকবে। তাই 0 দিবেন না। কারণ পরবর্তীতে এটা নিয়ে সমস্যা ফেস করতে হয়। তো আমরা এখানে একটা এরিয়া ধরলাম ২০ ইউনিট ধরলাম, ২০ ডেসিমল জায়গা আমার আছে। সেটা আমি ২ লাখ, ২ লাখ মানে সমান করে দিলাম। তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট, যদি আমার কোনো শেয়ার, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, ফিক্সড অ্যাসেট, ডিপোজিট যাই থাকে না কেন এটা এখানে নিয়ে আসতে হবে। তারপর যদি আমরা লোন গিভেন টু আদার্স, কাউকে যদি আমি লোন দেই সেটাও আমার ইনভেস্টমেন্ট হয় অথবা ইনভেস্টমেন্ট না হয়, কিন্তু সেটা আমার হচ্ছে অ্যাসেট। সেই অ্যাসেটটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর প্রভিডেন্ট ফান্ড ও আদার ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডে যদি আমি জমা রাখি, যেমন ৫ বছর ধরে যদি কেউ জব করে, প্রতি বছরে প্রভিডেন্ট ফান্ডে টাকা পয়সা জমে, তো দেখা যায় ক্লোজিং যে ব্যালেন্সটা থাকে সেটা কিন্তু আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো ক্লোজিং ব্যালেন্সটা এখানে নিয়ে আসতে হচ্ছে যেখান থেকে আমি টাকাগুলো পাবো সেটা ধরলাম আমি প্রভিডেন্ট ফান্ড হিসেবে পাইলাম, অ্যাকাউন্ট নাম্বার আলাদা, আলাদা থাকে, যেকোনো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে, কারণ এর জন্য কিন্তু আপনার প্রভিডেন্ট ফান্ডের যে স্টেটমেন্ট সেটা কিন্তু আপনার নিতে হবে। অথবা আপনার যদি গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড থাকে, হ্যাঁ বলেন। জয়ন ভাই বলেন। আচ্ছা, তাহলে ওখানে হচ্ছে আমরা প্রভিডেন্ট ফান্ডের যে স্টেটমেন্ট থাকে ওইটা আমাদের নিতে হবে। নেওয়ার পর হচ্ছে আমরা ওখানে সবগুলো ডিটেলস পাবো। একদম যদি আমাদের যারা এমপ্লয়ি থাকে তাদের দেখা যায় সেপারেট করে এরকম অ্যাকাউন্ট থাকে না, এরকম অ্যাকাউন্ট থাকে যারা গভর্নমেন্ট ফান্ড ভাই থেকে পায় তাদের ক্ষেত্রে। হ্যাঁ বলেন। বলতেছি প্রভিডেন্ট ফান্ডের আমার ক্লোজিং ব্যালেন্সটা দেখাবো নাকি টোটাল প্রভিডেন্ট ফান্ডের ক্লোজিং ব্যালেন্সটা দেখাবো, কোনটা? আপনার কিছু দেখাবেন আর মানুষটা দেখাতে পারবেন? তো ভাই টোটাল একটা ব্যালেন্স থাকে না ওই সবার একসাথে, সবার ওইটা তো। মানে সবাই দিয়ে সবাইগুলো কি আপনি পাবেন? না আমি তো পাবো না, ওই জন্যই তো জিজ্ঞেস করতেছি কোনটা দেখাবো। যেটা আপনি পাবেন সেটাই এখানে দেখাবেন। কারণ আপনার নামে যখন প্রভিডেন্ট ফান্ডে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, মানে সেটা আপনার নামে যতটুকু অতটুকুই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মোটর কার। মোটর কারকে যদি আমরা থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার সহ দেখা যায় এখানে কিভাবে পাইছি, মোটরসাইকেল কিনা মোটর কার, জিপ, আদার্স, সেটা আমরা কিভাবে পাইছি, সেটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি কত, সেটা কত সিসি, আমার কত মূল্য। সেটাও আমাদের অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ৫ বছর আগে হচ্ছে মোটরসাইকেল কিনছি, এখন ৫ বছর হয়ে গেছে, এটার মূল্য তো এখন আগের মতো নাই, আমরা কি ডেপ্রিসিয়েশন দেখাবো? এটা কোনো দরকার নাই। কারণ আপনার হচ্ছে ব্যবহৃত মোটরসাইকেল অথবা কার অথবা স্বর্ণ, এইগুলো হচ্ছে আপনার যখন বিক্রি করবেন তখন এর উপর কোনো ক্যাপিটাল গেইন আসবে না। শুধু সোর্স অফ ফান্ড বাড়বে, কমবে। মনে করেন আপনার একটা মোটরসাইকেল ছিল, ৫ বছর পর এটা বিক্রি করছেন, কিনছিলেন ১০ লাখ টাকা দিয়ে, বেচছেন ২ লাখ টাকা, তাহলে ৮ লাখ টাকা ক্ষতি হইছে। এটা দেখা যায় আপনি এখানে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। যে এখানে আছে আমাদের আ যদি আমরা এখানে পরে দেখব যে আমার যতটুকু হচ্ছে যেসব ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল গেইন এর ব্যাপার নাই, মানে যেটা আমরা ব্যবহার করি, সেইগুলাতে হচ্ছে আমাদের মানে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করার দরকার নাই। যে ভ্যালুটা থাকে সেটাই আমাদের দেখায় দিতে হবে। তারপর হচ্ছে সবচেয়ে গোল্ড, ডায়মন্ড, এই যে ব্যাপার, এটা বলে যে বাংলাদেশের ট্যাক্স রিটার্ন এ যে পরিমাণ গোল্ড আছে সেটা তো পুরো বাংলাদেশ কেন বিশ্ব আছে কিনা সন্দেহ। কারণ সেইদিন আমাকে একজন রিটার্ন ভেরিফাই করতে দিছে, অবশ্যই আমার এক্স রুমমেট। তো আমি এটা চেক করতে গেলাম, গিয়ে দেখতেছি ৪০ ভরি গোল্ড। তো আমি বললাম, ভাই তা আপনি ৪০ ভরি স্বর্ণ কেমনে দিলেন? আপনার ৫ লাখ টাকা বছরে ইনকাম করেন। তো সেই হিসাবে আপনার ৪০ ভরি গোল্ড এর দাম এখন হিসাব করলে ৮০ লাখ, মোর দ্যান ১ কোটি টাকার উপরে। তো ভাই ইউটিউবে ভিডিও দেখছি। তো সেখানে তো বলছে যত বেশি দেওয়া যায়। আমি দেখছো এখন ভিডিও দেখে যদি রিটার্ন সাবমিট করতে যায় তাহলে অবস্থাটা কি হয়? এই হচ্ছে অবস্থা। আমি কি ভাই আপনি ৫ লাখ টাকা দিয়ে যদি সেভিং করেন বা আপনি মনে করতেছেন যে
আহ, অনেকে দেখা যায় এখানে এইটা উল্লেখ করে যে এটা গিফট। তো গিফটেরও তো লিমিট আছে। আপনার বিয়ে থেকে কি 40 ভরি স্বর্ণ দিবে? আর 40 ভরি স্বর্ণ যদি দেয়, তাহলে আপনার তো মান্থলি ইনকাম কমপক্ষে ২-৩ কোটি কোটি, কোটি টাকা হওয়ার কথা। যেমন ধরেন আপনি বিজনেসম্যান, আপনি বিয়ে করছেন বিজনেস ম্যানেজার, সে 40 ভরি স্বর্ণ পাইতেই পারে। সেটা ভিন্ন। একজন চাকরিজীবী, তাকে এত টাকা সৌজন্য, তাহলে যে দিছে তাকে তো আগে ধরে দেখতে হবে তার শ্বশুরের কি বলে এটা, ট্যাক্স রিটার্ন এর মধ্যে আছে কিনা। সেই ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাবনরমাল হওয়া উচিত না। আপনার যতটুকু যায় ২ ভরি, ১ ভরি বা এরকম আমাদের ৩ ভরি এরকম থাকে। সেটা আপনি যদি লিগ্যাল ওয়েতে ইনকাম গুলো দেখান, তো দেখানোর পরবর্তীতে তো আপনি অবশ্যই এগুলোর বেনিফিট নিতে পারতেছেন। যে আপনার ইনকাম আছে, মানে টাকা আছে, ফান্ড আছে, গোল্ড কিনলেন, পারচেজ দেখালেন, কোনো ইস্যু নাই। কারণ এতে তো আর আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। জাস্ট ফান্ডটা ওকে থাকলে হচ্ছে। তো এক কথায় হচ্ছে এটা একদমই উচিত না। আপনি এরকম দেখাবেন না। যতটুকু আছে তাকে বলবেন যতটুকু আছে ঠিক ততটুকুই ডাটা দেখাবেন। এটা হচ্ছে আমাদের ফরমাল আলোচনা যদি আমরা বলি, এরকমই থাকে। তো আচ্ছা আমরা সামনে যাই, পরে ডিসকাশনে যাব। সেটা হচ্ছে এখন আমরা নন এগ্রিকালচার, নন এগ্রিকালচার এরকম করে আমরা অ্যাসেট দেখালাম। তো গোল্ডের ব্যাপারে এই কারণে আলোচনা করে নিছি, কারণ এটা নিয়ে ম্যাক্সিমাম মিস্টেক থাকে। আর সবচেয়ে যেটা হয়, কারণ একটা যদি আমরা একটা রিভিউতে যাই, যে একটা যখন হচ্ছে আমরা একটা ফাইল, মানে একটা রিটার্ন আসে, অনেকে আমার পরিচিত, তাদেরকে আমরা বলি যে আমার সবকিছু ডাটা ইনপুট দিয়ে জাস্ট হচ্ছে আমি রিভিউটা আমি চেক করে দিলাম। তো দেখা যায় এই ধরনের অনেক কিছু থাকে ইচ্ছা মতো গড়া, আসলে কোনো যুক্তিকতা নাই। কিন্তু আমার হিসেবে হচ্ছে এরকম কোনোভাবে উচিত না। যাই হোক, এখানে কিন্তু আপনারা অবশ্যই মূল্য দিবেন, একটা মার্কেট এস্টিমেট মূল্য দিবেন, কারণ এটাকে জিরো দিবেন না, নন প্রফেশনাল মতো কাজ করবেন না। তারপর হচ্ছে এখানে ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রিক এরকম কিছু যদি থাকে, সেটা অবশ্যই আমাদের জিনিসটা হচ্ছে আমাদের এখানে নিয়ে আসবো। এগুলো ইজি, আপনারা পূরণ করতে পারবেন। তো তারপর হচ্ছে লায়াবিলিটিস আউটসাইড বিজনেস। যদি বিজনেসের বাইরে আমি যদি কারো কাছ থেকে লোন নিয়ে থাকি, আনসিকিউর লোনের ব্যাপার থাকে অথবা অ্যাডভান্স থাকে, তাহলে সেটা দেখা যায় হচ্ছে আমাদের আহ, এই অংশ হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। যেমন আমাদের পার্সোনাল কারো কাছে যদি লোন নেই, সেটা দেখা যায় আনসিকিউর লোন হিসাবে পরিচিত। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে ডাটা গুলো আমরা নিতে পারি, যে কার কাছ থেকে নিলাম, ওর ব্যক্তি দেখা যায় টিন নাম্বারও চাচ্ছে। তো দেখা যায় এগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই লিমিট মেনটেন করতে হবে। ২-৩ লাখ টাকা দেখাইতে পারি। দেখা যায় অনেকটা বড় অ্যামাউন্ট দেখাইলাম, ধরেন দেখাইতে পারেন। যেমন আপনি ১০ লাখ টাকা আপনার বাই থেকে নিচ্ছেন, সিমিলার ১০ লাখ টাকা আপনার বাইরের রিটার্নে থাকতে হবে। যদি কোনো কারণে কোয়ারি আসে, আপনি যাতে এটা দেখাইতে পারেন যে আমার বাইরের রিটার্নেও সেম আছে। এখন আপনার বাইরের রিটার্নে মানে আপনাকে লোন দিচ্ছে কোনো হিসাবই নাই। যেমন এরকম আমাদের হয় যে ভাই বোন, মানে বোন বোন থেকে লোন নিচ্ছে, বাই থেকে লোন নিচ্ছে, এটা দুজনের রিটার্নের মধ্যে আপনার এনশিওর করতে হবে যে দুজনের রিটার্নের মধ্যে আছে। ইভেন আপনার যদি কোনো যৌথ মালিকানা কোনো অ্যাসেট থাকে, সেক্ষেত্রেও আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার অ্যাসেটের যে মনে করেন ৩ ভাইয়ের সম্পদ, ৩ ভাইয়ের রিটার্নের সমান ভাবে যাইতে হবে। যদি না যায় তাহলে দেখা যায় কোনো একটা ভাই বিপদে পড়বে। এটাও কিন্তু আপনাকে, তাই দেখা যায় অনেকে দেখা যায়, আমরা কেন বলি ট্যাক্স প্রফেশনালের মজার জায়গা হইছে, যারা লং টার্ম কাজ করে তারা দেখা যায় ওই যে প্রথমে যে পাইছে, যা হাজব্যান্ড ওয়াইফের ফাইল, হাজব্যান্ড একটা পাইছে, তারপর হাজব্যান্ডের সাথে রিলেটেড তার ওয়াইফ গিফট দেওয়া নেওয়ার জন্য ওয়াইফ একটা পাইছে, তারপর আসছে তাদের বাচ্চা কাচ্চা, সেটাও পাইছে, তারপর আছে তার বাইটাই যেগুলো আছে তাদের। কেন? কারণ এই যে ডাটাগুলো যখন যত বড় ফাইল হয়, ইন্টারলিঙ্কটা যাতে ঠিক থাকে। যেমন আপনার যদি আহ আমরা যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে দেখি, যখন ইন্টার কোম্পানি লোন থাকে অথবা সিস্টার কনসার্নের সাথে কোনো লোন বা ইনভেস্টমেন্ট থাকে, সেটাও কিন্তু আমরা দুইজনের অডিট রিপোর্টের মধ্যে সমান করে নিয়ে আসতে হয়। যেমন ধরলাম আমি এবিসি কোম্পানির কাছ থেকে আমার কোম্পানি, সিস্টার কোম্পানি সে ৫ লাখ টাকা পাবে, লোন দিছে। সিস্টার কোম্পানিতে এটার কোনো উল্লেখই নাই। যখন আমরা অ্যাসেসমেন্ট করতে যাব, তখনই দেখেন ডিসিটি যখন চাইবে যে আপনি এটা প্রুফ দেখান, আপনি দেখাতে পারবেন না, শেষ। তখন দেখা যায় এইবার এটাকে আদার সোর্স অফ ইনকাম ধরে আপনি এবার এটার উপর ট্যাক্স দেন। তো দেখা যায় আমরা একটা পয়েন্টের কথা বলছিলাম যে আমি একটা অ্যাসেট দেখাইছিলাম এখানে, যেগুলো হচ্ছে ক্ষয় হয়, যেমন ফার্নিচার এরকম দেখালাম যে আমার এখানে অ্যাসেট ছিল একটা ১০ লাখ টাকা, এটা আমি বিক্রি করে দিয়েছি বা নষ্ট হয়ে গেছে, তখন দেখা যায় আমার অ্যাসেটটা ১০ লাখ টাকা কমে গেছে। তো যে পরিমাণ যদি ২ লাখ টাকা ১ লাখ টাকা বেচতে পারি, সেটা কিন্তু আমাকে কি করতে হবে, তখন আমাকে এটা এই জায়গায় এসে আদার সোর্স অফ ফান্ড এর যে অপশনটা আছে, সেখানে কিন্তু আমাকে এটা সোর্স অফ ফান্ড এর যে আদার রিসিপ্ট আছে, এখানে কিন্তু আমি ডিটেইলস দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমার এসেট কমে গেছে, কিন্তু ট্যাক্স ব্যাটের ব্যবহার আসতেছে না, যেহেতু এটা আমার নিত্য ব্যবহার্য জিনিস।
তারপর হচ্ছে আমরা ফান্ড যদি আমরা এতক্ষণ দেখালাম যদি পাই, কারো কাছ থেকে যদি টাকা পাই তাহলে তো আমরা দেখালাম। আর যদি কাউকে টাকা দিয়ে দেই মানে গিফট করি, ডোনেশন করি, কন্ট্রিবিউশন করি, এটা এখানে চলে আসবে। তো আরেকটা ব্যাপার এখানে এটা গুরুত্বপূর্ণ, লস অথবা ডিডাকশন আদার এক্সপেন্স। এইটা যদি আমার কোনো অ্যাসেটের কোনো কোনো লস আসে মানে অ্যাবনরমাল কোনো লস বা সিচুয়েশন আমরা কিন্তু এখানে আউটফ্লো দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, সেটাও কিন্তু ঠিক আছে। তো তারপর এখানে আমরা এটাতে কিছু রাখলাম না। আমরা এখানে দেখতে হবে যে এই ডিফারেন্সটা 0 হইছে কিনা। আমি এখানে দেখলাম যে আমার ডিফারেন্সে কি বলতেছে, এই অংশে দেখা যায় 9,21,000 সামথিং হচ্ছে আমার ডিফারেন্স। তো আমরা প্রথমে যদি আমরা অ্যাডজাস্ট করা হালকা, কারণ আপনাকে এটাও এনশিওর করতে হবে নগদে আপনি বিরাট বড় অ্যামাউন্ট কিন্তু রাখবেন না। নগদে হচ্ছে সামান্য রাখা মানে আমার হিসাবে অল্প, যত অল্প রাখা যায় ততই হচ্ছে ভালো। কারণ আপনি ইচ্ছা মতনে যদি নগদে রাখেন তাহলে দেখা যায় সেটা হচ্ছে মানে সেটাও ইস্যু হয়ে যাবে। অনেকে দেখা যায় আমি খুব মজা পাই। বলে যে ফাইলটা আস্তে, আস্তে বড় করছি। কিরকম করে বড় করছি? এখন আমার নগদ আছে ৳৫০,০০,০০০। যে লোকে হচ্ছে সেলারির পা ৳৫,০০,০০০। সেই লোকের যদি নগদ ফাইলের মধ্যে বাড়তে, বাড়তে ৳৫০,০০,০০০ হয়, এইটা যদি আদার সোর্স অফ ইনকাম হিসেবে কাউন্ট করে, তাহলে সে এটা কোনো এক্সপ্লানেশন দিতে পারবে? দিতে পারবে না। কারণ আপনার টাকা থাকার কথা হচ্ছে ইনভেস্টমেন্টে। মানে আপনার টাকা থাকবে হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকে। ব্যাংকে আপনি যত ইচ্ছা রাখেন সেটা প্রুভ করতে পারতেছেন। কিন্তু আপনি কি করলেন? মানে আপনার কাছে ভুয়া সম্পদ ক্রিয়েট করেন। এটা করার কোনো দরকার নাই। আপনার ফাইলটাকে রিয়াল ভাবে বড় করেন। কারণ সবার ফাইল তো মানে ওকেই থাকে। মানে মেক্সিমাম 80% 98% ফাইল মানে সুন্দরভাবে রান করতে পারে। কিছু, কিছু একটু ব্যতিক্রম হয়। বাকিগুলা কিন্তু ঠিকভাবে ডাটা দেখায় করতে পারে। তো এই হচ্ছে আমাদের যদি ট্যাক্সের কলামে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এর অংশে আমার পুরো ডিটেইলসটা চলে আসছে। আমাকে এখানে বলা হচ্ছে যে রেগুলার ইনকামে আমার এত টাকা ট্যাক্স আসছে, সোর্স এ এত টাকা আসছে, এরকম ট্যাক্স গুলো আসছে। তো আমরা যখন ট্যাক্স গুলোকে অ্যাডজাস্ট করতে যাব, তো আমাদের হচ্ছে যদি আমরা কোনো অ্যাডভান্স ট্যাক্স কাটা থাকে তখন হচ্ছে আমাদের পেমেন্টের একটা ব্যাপার থাকে অ্যাডজাস্ট করার। তো এখানে এইবার জয়নুল ভাই আপনার ইস্যুটা আমাকে বলেন তো একটু, যেহেতু এই পার্টে আসছি। এটা হচ্ছে কি ভাই, উনি টিডিএস গুলো ইয়া করার সময়, আপডেট করার সময় জাস্ট প্রথমটা দিয়ে পুরা টিডিএস এর মূল্য দিয়ে দিয়েছে, অর্থাৎ 12 মাসের টিডিএস এর মূল্য দিয়ে দিয়েছে। উনি সে সবগুলা কোথায়? টাচ মানে করে এই নাই। স্যালারিতে দিছে? হ্যাঁ হ্যাঁ, স্যালারিতে স্যালারিতে। তখন আমি এটা অফ করাই দিয়েছি, সাবমিট করতে দিই নাই। আমি দেখে তো আমি বলতেছি আমি আপনি বলি, ইয়া করিয়েন না, সাবমিট করিয়েন না। আপনি এই যে এখানে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন না? ভিডিও দেখতেছেন? এই যে এখানে অ্যাকশন একটা বাটন আছে, এখানে ডিলিট এর অপশন আছে। আপনি যদি একটা চালান স্ট্রিং দেন, তো আমি ধরলাম এবিসি একটা, কারণ চালানের চালান নাম্বার সহ দেখাইতে হয়। আমি একটা দিলাম একটা চালান সার্টিফিকেট। আমি এখানে কত ধরলাম, ইস্টার্ন ব্যাংক থেকে আমি চালান অ্যামাউন্ট ধরলাম ৳20,000। তারপর হচ্ছে ভাই রেফারেন্স এটা এটা ঢুকানোর সিস্টেম কোত্থেকে আপডেট দিতে হবে একটু দেখেন না। কিসের, আমি তো ঢুকলাম দেখেন নাই? না, খেয়াল করিনি। আপনি আমরা ধরেন আপনার আবার একটু খেয়াল করেন, আমি রিটার্নে গেলাম। রিটার্নে যাওয়ার পর আমার হচ্ছে একটু প্রসেসিং হোক। আমার যত প্রকার এআইটি অ্যাডজাস্টমেন্ট এর ব্যাপার আছে সেটা হচ্ছে আমাকে এখান থেকে যাইতে হবে। আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এটা যখন আমি ক্লিক করলাম তখন হচ্ছে আমাকে এআইটি অ্যাডজাস্টমেন্ট এর এরকম জায়গায় নিয়ে আসছে। তখন এখানে দেখা যায় আমাদের ক্লেম সোর্স ট্যাক্স বিভিন্ন সোর্সে ক্লেম করার সুযোগ আছে। স্যালারি যারা সরকারি চাকরিজীবী ওরা এটা, সরকারি চাকরিজীবী যারা তারা এটা, যদি ব্যাংকের হয় তাহলে এটা ক্লিক করবে, সঞ্চয়পত্রে এটা। ইম্পোর্ট স্টেজ যদি ট্যাক্স দিয়ে থাকি, ব্যাট দিয়ে থাকি, সরি ট্যাক্স ব্যাট দুইটাই হয়, ট্যাক্সের পার্ট যেহেতু এখানে আসবে এটা। আদার্স হচ্ছে এখানে। আর এআইটি যদি গাড়ি টাড়ি হয় কার অথবা অন্যান্য 154 অনুসারে আমরা 4 কিস্তিতে যেটা দেই এটা। আর ট্যাক্স পেড উইথ রিটার্ন আমরা সর্বশেষ 153 ধারা অনুসারে 73 ধারা অনুসারে দেই। তারপর এরকম করে হচ্ছে সবগুলা হেডে দেওয়া হয়। কারণ আপনার ইস্যুটা হচ্ছে সেলারি। তো সেলারি যদি আমরা এখানে ক্লিক করলাম, স্যালারিতে ক্লিক করলে এরকম আসছে। তো আমরা এবিসি অথরিটি দিলাম, আমি একটা চালান নাম্বার দিলাম। তো চালান নাম্বার দেওয়ার পর আমি ৳20,000 বললাম এটা কোন ব্যাংক থেকে? আমরা ব্যাংক এশিয়া থেকে দিলাম। রেফারেন্স ডেট হিসেবে আমরা একটা দিলাম। তো তারপরে একটা চালান ডেট হিসাবেও আমরা যেহেতু একটা পিছনে একটা ডেট দিলাম। আমার ক্লেম করতেছে আমি ৳20,000। ব্রাঞ্চের নাম আমি দিলাম একটা, দেওয়ার পর সেভ করলাম। এই যে এখানে সেভ হইছে। সেভ হওয়ার পর এখান থেকে আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি।
তা আপনি এখানে গিয়ে এই যে আমি এটা ক্লিক দিলাম, এই ডিলিট হয়ে গেছে, এখানে আর নাই। তারপর আবার নতুন করে এখানে এন্ট্রি দিতে হবে। তো এখানে এন্ট্রি দেওয়ার সময় এখানে প্রথম হচ্ছে ডিপোজিটিং অথরিটি, মানে যারা হচ্ছে ভাই আর এন্টার আর গ্রুপ। আরেকটা কোয়েরি আছে আমার, এই ধরেন ওখানে লিখছেন না টোটাল ফান্ডটা হচ্ছে এত, তারপর আমি ক্লেম করতেছি এত, এই ব্যাপারটা কিরকম করবো? ওই স্যালারি ইয়াতে টিডিএস এ একটা ওনারা সবগুলো এমপ্লয়ির একটা ইয়া দেয় না, স্যালারি টিডিএস একসাথে দেয় না, হ্যাঁ। ওইটাকে আমি বেস ধরবো, তারপর ওইখান থেকে আমি ওই এত এত অংশ ক্লেম করবো, ওইরকম না? হুম। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। যেটা আমরা যখন কোনো একটা চালান করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা জয়নুল ভাই প্রশ্ন করলো সেটা হচ্ছে স্যালারি টিডিএস এর ক্ষেত্রে ১ নাম্বার হচ্ছে সার্টিফিকেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাকে যখন কোম্পানি যে এটার রিজন হচ্ছে আপনার ৫০০ জন এমপ্লয়ি থাকলেও তাদেরকে একটা চালান নিয়ে আমরা সাধারণত টিডিএসটা জমা দেই। জমা দেওয়ার পর আপনাকে হচ্ছে ইয়ারলি যেটা সবকিছু স্যালারি কত, আপনার টিডিএস কত, কয় চালানে জমা দিছে, সবগুলোর হচ্ছে একটা ডিটেলস একটা সার্টিফিকেট দেয়। ওখানে দেখা যায় স্যালারি ডিটেলসটা থাকে। তো সেই হিসেবে আপনার কত টাকা ক্লেম আছে সেটা কিন্তু ওখানে দেওয়া থাকবে। তো আমি যদি এখানে যে, যে হচ্ছে আমার হয়ে জমা দিছে তাকে আমি দিলাম। রেফারেন্সটা হচ্ছে আমরা জানি ধারা হচ্ছে ১৪৫ অনুসারে হচ্ছে টিডিএস এর একটা সার্টিফিকেট দিতে হয়। তো টিডিএস এর যখন সার্টিফিকেট দেওয়ার ব্যাপার আসে, তখন হচ্ছে ওখানে একটা সার্টিফিকেট একটা রেফারেন্স থাকে। যেকোনো সার্টিফিকেট, যেকোনো চালান এগুলোর একটা রেফারেন্স থাকে। তো ওখানে সার্টিফিকেট একটা রেফারেন্স যেটা উপরে লেখা থাকে এটা আমরা একটা রেফারেন্স দিতে পারি। এটা ম্যান্ডেটরি না। যদি সার্টিফিকেটে থাকে যারা ভালো কোম্পানি তারা হচ্ছে এটা মানে ঐরকম করে প্রস্তুত করে। তারপর হচ্ছে আমরা চালান নাম্বার তো দিবই, যে চালানে জমা দিছে। চালান সার্টিফিকেটে কত টাকা ছিল? বিরাট অঙ্কের থাকতে পারে, স্পেশালি ব্যাংকের। ব্যাংকের আমি এরকম দেখছি ১২ টা চালানে ১২ কোটি বা তার থেকে বেশিও মানে টাকা টিডিএস জমা দিছে, যেহেতু ওদের সেলারি বেশি, এমপ্লয়ি বেশি। তো দেখা যায় ওখানে একটা জিনিস করা যায় যে জয়নুল ভাইয়ের যে প্রশ্নটা ছিল, আপনি যদি মনে করেন একটা চালান থেকে ক্লেমটা নিবেন, সেটাও নিতে পারেন। যদি ১২ টা চালান থেকে নিবেন সেটাও নিতে পারেন। কারণ হচ্ছে ১২ টা থেকে নিলে যে কথা, একটা নিলে একই কথা। তো ওই ১২ টা যদি আপনার সময় থাকে সেক্ষেত্রে রাখতে পারেন। একটা থেকে নিলেও ইস্যু নাই। মানে সেটা সমস্যা নাই, কারণ আপনার কাছে সার্টিফিকেট তো আছে। তো তারপর হচ্ছে এখানে রেফারেন্স, যদি আমার রেফারেন্সের কিন্তু একটা ডেট থাকে। চালানের যেমন একটা ডেট থাকে, রেফারেন্সের একটা ডেট থাকে। তারপর হচ্ছে চালানের ডেট তো আমরা চালানের গায়ে দেখতেই পাবো। ওখান থেকে নিয়ে আসবো। আমার ক্লেম হচ্ছে তাহলে আমি ৳৫,০০০। আমি এখানে ক্লেম দিলাম, আমার ব্রাঞ্চ একটা দিয়ে দিলাম। তো সেই হিসেবে আমি সেভ করলে দেখা যায় এইটা আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমার যদি কোন কারণে মনে হয় এটাকে ডিলিট করতে হবে, সেক্ষেত্রে ডিলিট করতে পারি। তো এই হচ্ছে সেলারি। এখন যদি যদি ব্যাংকের ব্যাপার থাকে, ব্যাংকেও দেখা যায় আমরা ইন্টারভিউ থাকে কোনো ব্যাংকে, আমার এবি ব্যাংকে আছে। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টটা দিলে এটা খেয়াল রাখতে হবে। ব্যাংকে কিন্তু দেখা যায় আমাদের একটা অটো ফিল অপশন আছে, জাস্ট সিনক্রোনাইজ ফ্রম ইনকাম। ইনকামে যদি আমরা কোনো কিছু দিয়ে থাকি, এই যে আমি একটা ডাটা দিছিলাম, এটা কিন্তু আমাকে সিলেক্ট করতে বলছে। তাহলে এটা দিলে এই আইটিটা কিন্তু সাথে, সাথে এই দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলছে। মানে ৳৫,০০০ ওখানে ছিল, নিয়ে নিছে। তার মানে আপনি ইনকামে যদি দেখান তাহলে এখানে ইজিলি সেটা চলে আসবে। অনেক সময় এই ধরনের প্রবলেম থাকে যে কেউ বলে নিচ্ছে না মানে হচ্ছে উনাদের একটা সতর্কতা দেয় যে ইনকামে হয়তো দেখাইতে ভুলে গেছে, এখানে এসে অ্যাডজাস্ট করতে। তখন দেখা যায় অনেক সময় সমস্যা হয়। তো জাস্ট এখানে চালান নাম্বার এই ডাটা গুলো দিলে দেখা যায় অটো সেটাকে কারেকশন করে নিয়ে নিবে। তারপর এখানে যদি আমরা সঞ্চয়পত্র দেখি, তো সঞ্চয়পত্রে যেটা হয় যে এখানে রেজিস্টার নাম্বারটা যদি আপনি ঠিকভাবে দেন, তাহলে এখানে সুন্দর করে হচ্ছে সার্চ করলে পুরো ডিটেইলসটা তো চলে আসে। তো এখানে যে সমস্যাটা হয়, সঞ্চয়পত্রের একটা বড় ইস্যু হয় সেটা হচ্ছে মানে আমরা সার্টিফিকেটে যে পরিমাণ টিডিএস দেখি, এখানে আরেকটা দেখি। সেক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করি, যখন আপনি এখানে সার্চ করে যে পরিমাণ টিডিএসটা দেখবেন, ইনকামটা দেখবেন, এটা দিয়ে মূলত রিভাইজ করে ফেলবেন। কারণ সিস্টেমে যেটা, এটা আল্টিমেট রাখা সেটাই হচ্ছে বেটার। তারপর হচ্ছে এখানে আদার্স। আদার্স এর ক্ষেত্রে হচ্ছে আমরা আ যারা আমরা জানি ৮৬ সেকশন থেকে শুরু করে ১২৯ ১১৯ এই সেকশন গুলার অনেকই হচ্ছে মিনিমাম ট্যাক্স আছে। এইগুলার হচ্ছে এখানে সেকশন গুলো আছে। তো আপনাকে ধরে আপনার টিডিএস সার্টিফিকেটটা অথবা টিডিএস এর যে চালান ওখানে যে সেকশন গুলা থাকবে ওই সেকশন গুলা ধরেই হচ্ছে আপনাকে ইনপুটটা দিতে হবে। যদি ১১৫ হয়, ১১৫ যেটাই হোক, ওই অনুসারে আপনি ডাটা গুলো হচ্ছে ইনপুট দিবেন। দিলেই দেখা যায় এখানে সব চালানের তথ্য একই রকম দিয়ে সেভ করলে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর সবগুলো যখন দেওয়ার শেষে আমরা যখন একদম চালানের সাথে দেখেন এখানে কি করছে?
জাস্ট শুধু 170 অর্থাৎ রিটার্নের সাথে যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম চালানের সাথে আমাদের মানে চালানের যে নাম্বারটা এটা দিলে কিন্তু আমাকে নিয়ে নিবে। আমাকে বলছে ইনভ্যালিড সেকশন। তার মানে এই চালানের তথ্যটা আমাকে ইনভ্যালিড বলতেছে যে ইনভ্যালিড সেকশন। মানে আমি যদি কোনো কারণে টিডিএস জমা দেওয়ার সময় চালানটা যদি আমি ভুল দেই মানে 173 সেকশন ছাড়া অন্য সেকশন সিলেকশন করি তখনও দেখা যায় এটা আমাকে নিবে না। জাস্ট শুধু আপনার চালান যদি ওকে থাকে এখানে আপনি ডাটাগুলো দিলে এখানে চলে আসবে চালান নাম্বারটা দিলে। তারপর হচ্ছে আমরা এখানে ট্যাক্সের যে আমি কোন সেকশনে পে করছি না করছি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস পুরোটা আমার দেখা যাবে। দেখা আমার শেষে গো টু দ্য রিটার্ন। রিটার্ন এ আমাকে চলে যাব। রিটার্ন এ গিয়ে ফাইনাল আমাদের একটা চেক করতে হবে যে আমার সবকিছু ওকে আছে কিনা। সেটা হচ্ছে আমার রিটার্ন ভিউ। এইখানে আমাকে দেখতে হবে সবগুলা হেডে যা আছে আমার সবগুলো ঠিকঠাক ভাবে দিছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক ভাবে হয় ক্রস চেকিং হয়ে তাহলে দেখা যায় আপনি ফাইনালি সাবমিট করলে সেটা সাবমিট হয়ে গেল তখন হচ্ছে আপনি ডাটাগুলো প্রিভিয়াস থেকে পেয়ে যাবেন। তা এটা হচ্ছে মোটামুটি এডিটর নিয়ে আলোচনা। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন। এবার কি সমস্যা কি প্রশ্ন করতে পারেন? আচ্ছা রাসেল ভাই, জি বলেন। ওনার এই যে ইয়াটা রিটার্নটা উনি ইয়া করছে ড্রাফট করছে, ওখানে মাত্র ওই সবার একসাথে চালান আছে একটা, অর্থাৎ শেষ মাসেরটা। আগের গুলো তো নাই। এখন আমি রেফারেন্স ঢোকাবো থেকে শেষেরটা দেখাই দিলে হয়ে যাবে না? দেখাই হবে, শেষের একটা দিলে হবে। ওটা বড় হ্যাঁ, অ্যামাউন্ট, ওর থেকে বেশি অ্যামাউন্ট দিতে আছে। সমস্যা নাই, একটা দেখাই দেন। শেষটা দেখাই দেন, সমস্যা নেই। শেষেরটাই তো দেখা, বাকিগুলো তো আমি রেফারেন্স দেখাবো থেকে, ওই জন্য একটাই দেখাই দিয়ে শেষ করে দিই। রেফারেন্স না ভাই, রেফারেন্সটা তো অপশনাল ফিট। ওটা দিলেও দিতে পারে, না দিলেও, কিন্তু চালানের বাকি ডিটেইলস গুলো তো দিতে হবে। চালান আচ্ছা, হইলে তুই দিতে পারবে। এখন আমি চাচ্ছি 12টা না দিয়ে যেটা সবগুলো একসাথে আছে সবগুলো ওইটাই দিয়ে দিই, শেষেরটা দিয়ে দিয়ে দেন, দেন, কাউন্ট আমার করে দিই। সার্টিফিকেট থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। অন্যদের প্রশ্ন করে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো নিউ একেবারেই, এই যে ই হ্যাঁ, রিটার্ন যে ক্লাসটা শুরু হলো, এটা মাথার উপর দিয়ে সব চলে গেল। এই জন্যই তো আপনার ভিডিও ক্লাস, এটা তো রেকর্ড ক্লাস। আপনি রেকর্ড পেয়ে যাবেন, কয়েকবার দেখবেন, তারপর আমরা ডিটেইলস ঢুকবো। কারণ রিটার্ন সাবমিশনে আর মাত্র 7 দিন, মনে হয় কত 8-9 দিন আছে। তো এই কারণে আমি ক্লাসটা আগে রাখছি। কারণ ওই রিটার্ন গুলো তো সাবমিট করে ফেলতে হবে। পরে মেয়াদ আবার না বাড়াইলে তাই একটু শুরুতে। কিন্তু আরো ডিটেইলস ভাইয়া থাকবে পরের ক্লাসগুলোতে। দুই চার ভিডিওটা দেখেন পারবেন। আমি এবার প্রায় 40-50টার মতো সাবমিট করছি। এখন এটা হচ্ছে ওর নিজে নিজে হাবিলাতে ওর থেকে বাজে গেছে। আচ্ছা যাই হোক, এটা ভাইয়ের ইয়াগুলো ভিডিও গুলো দেখেন, সব পারবেন ইনশাল্লাহ। এটা আপনি কোন টেনশন করার কারণ নাই। কারণ এরপরেও আমরা যে হেডিং গুলা দেখাচ্ছি এগুলা ডিসকাশনের আলাদা, আলাদা ক্লাস আছে। আপনি ক্লাসের ওভারভিউ দেখলে দেখতে পাবেন। নেক্সট ক্লাসেই আমি দেখা বলতে যায় আমাদের চাচ্ছি আলাদা করে থাকবে উদাহরণ সহ। সমস্যা নাই। ট্যাক্স এর ক্যালকুলেশন বা এগুলোর হ্যাঁ, এটা আছে, সাবমিট। এটা আছে ভাই। মানে ধৈর্য ধরে প্রসিডিং হন। সামনে আমরা অনেক কিছু দেখাবো। দ্বিতীয় ক্লাস থেকে পুরো হেড ধরে, ধরে ক্যালকুলেশন গুলো ডিটেইলস থাকবে। ওকে। রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই আমি তো এই এর আগে কোনো গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি রিটার্ন জমা দেয়নি, তো এবারে আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি রিটার্ন পাইছি, সেটা আমার বন্ধুর। আপনার হেল্প লাগবে কিছু হয়তোবা, আমি হয়তোবা আপনাকে আগামীকাল বা পরশু একটু ডিস্টার্ব করবো, আগে বলে রাখলাম একটু। আরে আচ্ছা, হিমেল ভাই, সরকারি গুলো আরো সোজা। এটা এই ভিডিওটা দেখেন, আবার দেখলে পারবেন। আপনি হ্যাঁ ওই এটা ডাটা ইনপুট দিয়ে আমাকে দরকার হয় সময় সুযোগ করে সেটা ইয়ে করব। আপনি ডাটাগুলো ইনপুট দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই।